আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? ভাইকে একটু কমেন্ট করে জানাবা। আমাকে সুন্দর লাগতেছে টি শার্টে, আমাকে কেমন লাগতেছে একটু কমেন্ট করে সেটা জানাবা। তুমি এমনিতে ক্লাস নাও, সমস্যা নাই, আমি তোমার একটা ছবি তুলি। টি শার্টটা দাও, আটটা নামো দেখি কার্জনের জন্য এরকম করে। হ্যাঁ বেস্ট, হাতটা একটু ধরে রাখো এরকম। এই তো হইছে টি শার্ট। তারা আসুক, আমরা একটু ফটোশুট করি। তোমার আসিফ ভাই ফটোশুট করতেছে, করো ফটোশুট করো, সুন্দর লাগতেছে আমারে অনেক। শুভ কি কয়? শুভ রাত্রে কনফার্ম হইতো আমার জানাইছে। টিচার কনফার্ম, রাফির সাথে কথা বলছি, রাফি কনফার্ম। ওকে ওকে ওকে। নয়েজ আসতেছে, এই লাইনটা একটু ঠিক করো তো। ঠিক আছে তো ভাইয়া সাউন্ড কি ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবা। হ্যাঁ তোমার এখানে আসছে ভাই, প্রচুর নয়েজ। একটু মেনশন করে দিই। এটা আবার খুলে লাগাও তো। বলছি রিত খান। আরে রাতুল ভাই সাদিয়ার জামাই, রাতুল ভাই সাদিয়ার জামাই না, তোমার আসিফ ভাই সাদিয়ার জামাই, ভুল করো না। এখন ঠিক আছে? এখন ঠিক আছে। সাউন্ডে প্রচুর সমস্যা হচ্ছে না। সাউন্ডে তো কোনো সমস্যা হচ্ছে না। এখন ঠিক আছে। তোমার সাউন্ডটা তো থেকে এটা রিপিট করতেছে কইরাই, তোমার ফোনের সাউন্ডটা কমাও। সাউন্ডের সমস্যা হচ্ছে না? ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমার তো সমস্যা তো তুমি নিজে করে লাইছো। তোমার এটা থেকে ওই এনেকে রিপিটেড সাউন্ড, বুনের সাউন্ড না। আচ্ছা আচ্ছা, আচ্ছা সাউন্ড ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ উৎসব দেবনাথ, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। সাদিয়ার জামাই কই? তোমার সাদিয়ার জামাই আসিফ ভাইয়া আছে। আরে রাতুল ভাইয়া, আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। এই ভন্ড, সাদিয়ার জামাই হচ্ছে তোমার লাল ভাইয়া, জানো না? এরা সব ভুল লাগায়। ভুলে গেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। জান্নাতুল ইসলাম পরি। সমস্যা ঠিক আছে। আজকে তোমাদের উচ্চারণের ক্লাস, তাই না? উচ্চারণের ক্লাস, তোমরা আমাকে একটু জানাবা যে উচ্চারণের ক্লাস কি তোমরা পারো না? উচ্চারণ পারো কে কে? পারলে বলবা যে ভাইয়া পারি, আর উচ্চারণ পারো না কে কে, এটাও বলবা, কমেন্ট করে জানাবা। ভাইয়া ময়মনসিংহ থেকে, আপনার প্রাক্তন কলেজ থেকে। হ্যাঁ আমার কলেজ ছিল ময়মনসিংহ, সৈয়দ নজরুল ইসলাম কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, খুবই ভালো কলেজ ময়মনসিংহ। ভাইয়া আমার জন্ডিস, তারপরেও আছি। তুমি শুয়ে শুয়ে ক্লাস করো ভাইয়া, জাস্ট দেখতে থাকো, জাস্ট দেখলেই তোমার কভার হয়ে যাবে। হ্যাঁ পারি ভাইয়া, আচ্ছা পরি বলতেছে পারি ভাইয়া। হাফসা বলতেছে পারি না, পারি না ভাইয়া। ফরহাদ ভাইয়া কালকে তো করলামই ক্লাস। আচ্ছা কালকে যারা করছো তারা তো পারবাই। পারি বাট মাঝে মাঝে সমস্যা হয় একটু, পারি না। ঠিক আছে ওকে। আসিফ ভাইয়া কই? সাব্বির পারি ভাইয়া, পারি ভাইয়া পড়ি। আচ্ছা সিফাত ইসলাম মোটামুটি পারি, মোটামুটি পারলে হবে না তো, একদম ভালো করে পারা লাগবে। এক ভণ্ড বলতে সাদিয়া আমার এক্স, শান্ত হও। পারি ভাইয়া হালকার উপর ঝাপসা, হালকার উপর ঝাপসা পড়লে পিটনা দিব, ঠিক আছে? হালকার উপর ঝাপসা কোনো পারাপারি না, একদম ভালো করে পারতে হবে। হ্যাঁ শূন্য আবেগ সালাম জানাচ্ছে, কালকে করলাম। হ্যাঁ ভাইয়া পারি হালকার উপর ঝাপসা, কালকে পড়ছি পারি। ঠিক আছে এখন আমি হচ্ছে উচ্চারণ পড়াবো,
উচ্চারণে কার কোন জায়গায় ঝামেলা আছে পড়াইতে পড়াইতে সব ভাইকে কমেন্টে জানাবা, ঠিক আছে? কমেন্ট একবার যদি না দেখি তাহলে লাগলে 5 বার করবা কমেন্ট, ঠিক আছে? যদি সমস্যা থাকে, যে জায়গায় সমস্যা সেই জায়গায় ক্লিয়ার করে নেওয়া হচ্ছে তোমার দায়িত্ব। ভাইয়া তো পড়াচ্ছে, আসলে তোমার কোন জায়গায় ঝামেলা আমি জিজ্ঞাসা করবো একটু পরপর, ঠিক আছে? তারপর আমাকে কমেন্ট করে জানাবা যে ভাইয়া এই জায়গায় সমস্যা, এই জায়গাটা আরেকবার বোঝান, ঠিক আছে? সবার যাতে ক্লিয়ার হয়। এখন তোমাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলা, তোমরা অনেক আগে ভর্তি হয়েছো না, তোমাদের স্বপ্নটা অনেক বড়, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্নটা অনেক বড়, তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্নটা অনেক বড়। একটা স্টুডেন্ট অ্যাডমিশন মানে হচ্ছে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরেও তো ভর্তি হবে আমাদের এখানে, তাই না? এর আগে তোমরা এই গ্রুপে কতজন আছো? এই গ্রুপে কতজন আছো দেখি আমি একটু, এই 430 জন আছো, 430 জন আছো। তাহলে এই 430 জন কি আমাদের কাছে অনেক আগে থেকে ভর্তি হয়েছো, তাই না? অনেকে হয়তো রিসেন্টলি ভর্তি হয়েছে, আবার অনেকে আসো হচ্ছে আরও 3-4 মাস আগে ভর্তি হয়েছো। তাইলে তোমাদের স্বপ্নটা বড় না? তোমাদের স্বপ্নটা যেহেতু বড়, তাহলে ভাইয়াদের কাছ থেকে তো এখন থেকে নিতে হবে। এই যে উচ্চারণের ক্লাস আজকে করাবো, উচ্চারণের ক্লাস আমি অ্যাডমিশনে গিয়েও করাবো। এখন যে স্টুডেন্টগুলো আসো, এখানে 430 জন স্টুডেন্ট আসো, অ্যাডমিশনের সময় যাতে আমি না শুনি গিয়ে যে ভাইয়া উচ্চারণ পারি না, আমি ক্লাসটা নিব অ্যাডমিশনের সময় সেম ক্লাস নেব, এই ক্লাসটা তোমাদের আগে করায় ফেলতেছি। তাহলে এই জিনিসটা ভালো না বলো? অ্যাডমিশনের সময় যখন ক্লাস করাবো তখন তোমরা আগে থেকে আনসার করে দিবা। ভাইয়া যে কি পড়াবে না পড়াবে সব তো তোমাদের জানা, তাই না? তোমাদের আপডেট থাকতে হবে, নিজেদের আপডেট করতে হবে, এছাড়া উপায় নাই। তোমরা আগে থেকে ভর্তি হয়েছো, আগে থেকে জিনিসগুলো তোমাদের দিচ্ছি, আগে থেকে নাও, তোমরা অনেক আগায় থাকবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে অনেক আগায় থাকবা, বিশ্বাস করো তোমরা অনেক আগায় থাকবা। ওকে, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া ভালো আছি। ভাইয়া উচ্চারণের ক্লাস কি একটাই হবে? একটার উপর উচ্চারণের ক্লাস লাগে না ভাই, এক ক্লাসই শেষ। ভাই হ্যাঁ ভাইয়া 24 ব্যাচের সাথে ভর্তি হয়েছি। এই যে এখন থেকে তোমরা 24 ব্যাচের সাথে ভর্তি হইলে অনেক আগে থেকে ভর্তি হয়েছি, একবার উচ্চারণ পড়েও ফেলছো, তাই না? এখন আবার উচ্চারণ পড়বা। পিডিএফটা দিয়েন, হ্যাঁ পেইড ব্যাচে তো পিডিএফ অবশ্যই পাবা। ঠিক আছে, চলো আমরা আস্তে ধীরে ক্লাসের দিকে যাই। এই টি শার্টে আমাকে কেমন লাগতেছে এটা কমেন্ট করলা না তো? গন্তব্য ঢাবি ইউর এডুকেটর, কেমন লাগতেছে টি শার্টে? কমেন্ট করে একটু জানায় দাও। দেখো শুরুতে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে টেকনিক 1। দেখো টেকনিক 1 এটা কি ম্যাজিক সূত্র 1। তাহলে আমরা সূত্র কয়টা পড়বো? সূত্র পড়বো হচ্ছে আজকে 5টা। কয়টা সূত্র পড়বো? 5টা ম্যাজিক সূত্র পড়বো, তাহলে উচ্চারণ শেষ। কয়টা ম্যাজিক সূত্র পড়তে হবে বলো তো? 5টা ম্যাজিক সূত্র পড়তে হবে। 5টা ম্যাজিক সূত্র পড়লে আমাদের উচ্চারণ শেষ। তাহলে এই 5টা ম্যাজিক সূত্রের মধ্যে 1 নাম্বার সূত্রটা আমরা দেখি। 1 নাম্বার সূত্রের 1 নাম্বার টেকনিক দেখো কি, একটা অ থাকবে ভাইয়া, অ থাকবে, অ এর পরে রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ রি ক্ষীয় জফলা। এই যে 7টা জিনিস আছে এখানে, 7টা জিনিস কি কি ভাইয়ের সাথে সাথে একবার বলো। রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ রি ক্ষীয় জফলা, রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ রি, তারপরে কি ক্ষীয় আর হচ্ছে জফলা। এই যে 7টা জিনিস, এই 7টা জিনিসের যে কোনো একটা যদি থাকে অ এর পরে, তাহলে এই অটা আর অ থাকে না, অটা আর ও থাকে না, হয়ে যাবে হচ্ছে ও বা ওকার। ঠিক আছে, এই অটা আর ও থাকে না, হয়ে যায় ও বা ওকার। বোঝা গেল? তাইলে আবার বলি দেখো, ও থাকবে, ও এর পরে এই 7টা জিনিস থেকে যে কোনো একটা জিনিস থাকবে, তাইলে এই ওটা কি আর ও থাকবে না, সরে ওটা হয়ে যাবে হচ্ছে ও বা ওকার। ওকে, তাহলে দেখো যশোর বোর্ড 2017 সালে একটা কোয়েশ্চেন আমরা দেখি, অতীতে ভাই এখানে ও ছিল, এই যে ও ছিল, স্ট্রাকচার মেনটেন করতেছে, দেখো ও ছিল, তারপরে একটা রস্যই ই আছে, এই যে রস্যইকার আছে না ভাই, রস্যইকার আছে না? এখানে মনে রাখবা, এইখানে কিন্তু কারও বসতে পারে, তাই না? রস্যইর জায়গায় হইতে পারে আমাদের রস্যইকার, দীর্ঘইর জায়গায় হইতে পারে ভাইয়া দীর্ঘইকার, হ্যাঁ রস্যর জায়গায় হইতে পারে রস্য উকার, দীর্ঘ উকার হইতে পারে, এখানে রিকার হইতে পারে,
জফলাটা এইভাবে থাকতে পারে, তাই না? এগুলো আমরা জানি। তাইলে রস্য ইকার মানে কি? রস্যই। রস্য ইকার মানে কি? রস্যই। রস্যই পাইছি, আগে আছে অ, তাহলে অটা তো ভাই আর অ থাকবে না, হয়ে যাবে হচ্ছে ও বা ওকার। তাহলে দেও এখানে ও, তারপরে হচ্ছে ত রস্যইকার তি, অতি। ঠিক আছে, অ ত রস্যইকার তি, অতি হইছে। এখন কাজের সমস্যা, এখন অনেকে বলবো ভাই ওকার তো হইছে না। ওকার কোথায় বসে? ওকার একটা বর্ণের সাথে বসে। যদি ব্যঞ্জন বর্ণ থাকতো শুরুতে, এই যে ব্যঞ্জন বর্ণ আছে, ব্যঞ্জন বর্ণের সাথে আমরা উকার দিব, আর স্বরবর্ণের সাথে তো উকার দেওয়ার দরকার নাই, অতি। তারপর দেখো কবিতা, এটা হচ্ছে ঢাকা বোর্ড 17-র কোয়েশ্চেন। কবিতা, কবিতা। তাহলে এই কবিতা পড়ার আগে দেখো আমরা একটা জিনিস পড়বো। কবিতা পড়ার আগে একটা জিনিস পড়ব, সেটা হচ্ছে আমাদের একটা ব্যঞ্জন বর্ণ। একটু খেয়াল করো, একটা ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণটার সাথে যদি কার না থাকে, ফলা না থাকে, বা হসন্ত চিহ্ন না থাকে, কার নাই, ফলা নাই, হসন্ত চিহ্ন নাই, কার নাই, ফলা নাই, হসন্ত চিহ্ন নাই, তাইলে সেই ব্যঞ্জন বর্ণটার সাথে ধরে নিতে হবে একটা কি আছে? একটা অ আছে। কি আছে? একটা অ আছে। এই অটা কিন্তু চোখে দেখা যায় না, এই অটা সবসময় উজ্জ অবস্থায় থাকে। কি? এই অটা চোখে দেখা যায় না, এই অটা উজ্জ অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে কার কোনগুলো ভাইয়া? কার হচ্ছে 10টা। 10টা কার কি কি? 10টা কার হচ্ছে, যারা পারো না তাদের জন্য দেখো, আকার, রস্য ইকার, দীর্ঘ ইকার, রস্য উকার, দীর্ঘ উকার, একার, ওইকার, তারপর হচ্ছে ওকার, ঔকার, হ্যাঁ, তারপরে হচ্ছে আছে কি দেখো রিকার। তাহলে কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা হইছে? হইছে। এই হচ্ছে আমাদের কার, এই 10টা কার। ঠিক আছে, কার তাহলে কয়টা? 10টা। 11টা স্বরবর্ণ না আমাদের বাংলা ব্যাকরণে ভাই, খেয়াল করো। 11টা স্বরবর্ণের মধ্যে শুধু স্বরে অর কোনো কার নাই, আর বাকি সবগুলোর কার আছে। দেখো, স্বরে আ, আতে হচ্ছে আকার, রস্যইতে রস্যইকার, দীর্ঘইতে দীর্ঘইকার। কার কি ভাইয়া বলো তো? কার হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। দীর্ঘ উকার, রস্য উকার, দীর্ঘ উকার, একার, রিকার, তারপরে কি ওইকার, ওকার, ঔকার হইছে। এই 10টা হচ্ছে আমাদের কার। আর ফলা কাদের কাদের সমস্যা? ফলা হচ্ছে দেখবা বাংলা ব্যাকরণে ফলা আছে, বাংলা ভাষায় ফলা আছে হচ্ছে 6টা। 6টা ফলা কি কি? 6টা ফলা হচ্ছে, আমি যদি বলি মজার লবণ, মজার লবণ, তাহলে একটু খেয়াল করো, মজার লবণ। তাহলে কি কি? মফলা, জফলা, রফলা, লফলা, বফলা, নফলা। এই যে টোটাল 6টা ফলা। তো ফলা কয়টা ভাইয়া? ফলা 6টা। মফলা, জফলা, রফলা, লফলা, বফলা, নফলা হইছে। তাহলে ফলা হচ্ছে 6টা। আর হসন্ত চিহ্ন তো তোমরা জানো, নিচে একটা হসন্ত চিহ্ন এরকম থাকে, তাই না? তাইলে কোনো একটা ব্যঞ্জন বর্ণের সাথে কার নাই, ফলা নাই, হসন্ত নাই, তার মানে কি আছে? ও আছে ধরে নেবা। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো এখানে কবিতা শব্দটা ভাইয়া, এটা ঢাকা বোর্ড 17-র কোয়েশ্চেন। কবিতা শব্দটাতে দেখো ক আছে। ক কি একটা ব্যঞ্জন বর্ণ না ভাইয়া? দেখো, দেখো তাহলে কবিতা, এই কবিতা শব্দটাতে ক, ক কি একটা ব্যঞ্জন বর্ণ, তাই না? তাহলে ব্যঞ্জন বর্ণ যদি থাকে, তাহলে ব্যঞ্জন বর্ণের সাথে কি কোনো কার আছে? না। কোনো ফলা আছে? না। কোনো হসন্ত চিহ্ন আছে? ভাই কোনো কিছুই নাই। তার মানে কি? এইটার সাথে একটা অ আছে, এটার সাথে কি আছে? একটা অ আছে, এটার সাথে কি আছে? অ আছে। ধরে নিলাম অ আছে। ওকে ভাইয়া, অ আছে। তাহলে ভাই আপনি তো বলছেন যদি অ থাকে, তারপরে যদি রস্যই দীর্ঘ, রস্য দীর্ঘ, রি, ক্ষিয়, জফলা যে কোনো একটা থাকে, তাহলে এই অটা তো ও হয়ে যাবে, তাই না? তাহলে দেখো এরপরে আছে হচ্ছে রস্য ইকার। এরপরে কি আছে? রস্য ইকার। রস্য ইকার আছে, আগে ও আছে, তাহলে এখানে ওটা কি হয়ে যাবে? ও বা ওকার। যেহেতু আমি বলছি ব্যঞ্জন বর্ণের সাথে ভাইয়া সবসময় ওকার বসাবো, আর স্বরবর্ণ যদি থাকে ডাইরেক্ট ও থাকে, তাহলে সেই জায়গায় ও বসাবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা হবে হচ্ছে ওকার, কো বি তা। তারপর দেখো আছে হচ্ছে আমাদের পক্ষ আছে। কি ভাইয়া? পক্ষ আছে।
তাহলে পক্ষটা আমরা একটু দেখি, পক্ষটা দেখার আগে আমরা যা বুঝাইছি একটু মুছে ফেলবো। পক্ষ, আমরা মনে রাখবো একটা জিনিস, যে উচ্চারণের সময় যা জানতেই হবে তা হচ্ছে যুক্ত ব্যঞ্জন সবসময় আমরা ভেঙে লিখবো। তাহলে কি ভাইয়া, যুক্ত ব্যঞ্জন সবসময় ভেঙে লিখবো। যুক্ত ব্যঞ্জনটা কি, দুইটা বর্ণ যখন একসাথে থাকে তখন সেটাকে বলা হচ্ছে যুক্ত ব্যঞ্জন। তাহলে যুক্ত ব্যঞ্জনটা সবসময় আমাদের ভেঙে লিখতে হবে। ওকে, তারপরে দেখো উচ্চারণ, উচ্চারণ যেখানে থামবে সেখানে হসন্ত চিহ্ন হবে। হ্যাঁ, তাহলে এইগুলো বিষয়গুলো আমি তোমাকে বোঝাবো। এর জন্য দেখো এই যে পক্ষ, ক্ষীয়, ক্ষীয়টাকে ভাঙলে মূলত কি হয় বলতো? আমরা জানি যুক্ত ব্যঞ্জন ভেঙে লিখতে হয়, ক যোগ মূর্ধন্য ষ হচ্ছে আমাদের ক্ষীয়। তাইলে এই পক্ষটাকে আমরা ভাঙি, চলো লিখলাম হচ্ছে পক্ষ, ক খ হয়েছে। এই যে ক্ষীয়টাকে ভাঙছি, ক আর খ, সরি ক আর মূর্ধন্য ষ, তাই না, খ। তাইলে দেখো পক্ষ, তাইলে এই যে ক্ষীয়টা ভাঙলে যে ক খ পাওয়া যায়, এটা তোমাদের কিছুক্ষণ পরে আমি দেখাবো, এটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই। দেখো তাহলে পক্ষ, তাহলে পরে যদি ক্ষীয় থাকে তাহলে আগের পটা কি হবে, ওকার হবে না। দেখো পরে যদি ক্ষীয় থাকে তাহলে আগের অটা কি হবে, আগের অটা ও বা ওকার হয় না। তাইলে এই পর সাথে তো কোনো কান নাই, পর সাথে কোনো ফলা নাই, পর সাথে কি কোনো হসন্ত নাই, তার মানে কি এখানে একটা ও আছে, ও আছে মানে কি এখানে ওকার দিতে হবে। দেখো এখন দেখো এই উচ্চারণ যে জায়গায় থামবে সেই জায়গায় আমাদের দিতে হবে কিন্তু হসন্ত চিহ্ন। একটু ভালোভাবে খেয়াল করো, উচ্চারণ যেখানে থামবে সেখানে আমাদের হসন্ত চিহ্ন দিতে হবে। কি দিতে হবে, হসন্ত চিহ্ন দিতে হবে। তাইলে দেখো পক্ষ উচ্চারণ করো তো, পক্ষ উচ্চারণ করতে গেলে তোমার কোন জায়গায় থামতেছে বলো তো, পক্ষ, পক্ষ, তাহলে পকে গিয়ে থামতেছে না। আর মনে রাখবা আমরা উচ্চারণ করার সময় যে যে জায়গায় থামে, হ্যাঁ, সেগুলো হচ্ছে অক্ষর বলা হয়, অক্ষর। তাহলে বলো তো পক্ষ শব্দতে কয়টা অক্ষর আছে, পক্ষ, তাহলে দুইবারে উচ্চারণ করছি, দুই নিঃশ্বাসে উচ্চারণ করছি, তাহলে এখানে অক্ষর আছে হচ্ছে দুইটা। তাইলে অক্ষর কি ভাইয়া, অক্ষর হচ্ছে এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারণ করা যায় তা হচ্ছে অক্ষর, এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারণ করা যায় তা হচ্ছে অক্ষর, এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারণ করা যায় তা হচ্ছে অক্ষর। ঠিক আছে, তাহলে আমি বললাম যে পক্ষ, তাহলে পক্ষ শব্দটাতে কয়টা অক্ষর আছে, পক্ষ, দুইবারে উচ্চারণ করছি তাই না, দুই নিঃশ্বাসে উচ্চারণ করতে হয়েছে। দেখো কবিতা, কবিতা শব্দটা যদি আমি উচ্চারণ করি কবিতা, কয়বার উচ্চারণ করছি, তিনটা ধাপে, তিনটা নিঃশ্বাসে আমরা উচ্চারণ করছি না। তাহলে কবিতা শব্দে আমাদের কি আছে, ও অক্ষর কয়টা আছে বলো তো, তিনটা অক্ষর আছে, কবিতা। তারপর এখানে দেখো অতি, অতিতে কয়টা আছে, অতি দুইটা আছে তাই না। অনুকূল শব্দটাতে কয়টা অক্ষর আছে, অনুকূল, কয়টা আছে ভাইয়া বলো তো, তিনটা অক্ষর আছে। তাহলে অক্ষরের জায়গাগুলোতে থামে আমরা বুঝলাম যে নিঃশ্বাস শেষ হয়ে যায়, যে জায়গায় নিঃশ্বাস শেষ হয়ে যায় থামতেছে উচ্চারণ, সেই জায়গায় আমরা দিব হচ্ছে হসন্ত। ঠিক আছে, তাহলে পক্ষতে দেখো পক্ষ, পক্ষ, তাহলে পকে গিয়া থামতেছে না, থামতেছে মানে হচ্ছে হসন্ত দিলাম। এখন দেখো উচ্চারণের শেষে একটা বানান বা হচ্ছে একটা শব্দ, শব্দের শেষে, উচ্চারণের শেষে আমরা দেখো উচ্চারণের শেষে যদি অ উচ্চারিত হয় তাহলে বসাবো হচ্ছে ওকার, আর উচ্চারণের শেষে যদি অ উচ্চারিত না হয় তাহলে আমরা হসন্ত চিহ্ন বসাবো। এখন শেষে দেখতে হবে অ আছে কিনা। আমি আবার পড়ি, উচ্চারণের শেষে যদি অ থাকে, উচ্চারণের শেষে যদি অ উচ্চারিত হয় তাহলে সে জায়গায় দিব হচ্ছে ওকার, আর উচ্চারণের শেষে যদি অ উচ্চারিত না হয় তাহলে সেই জায়গায় আমরা দিব হচ্ছে একটা হসন্ত। দেখো তাহলে এখানে অ উচ্চারিত হচ্ছে কিনা বলো তো, পক্ষ নাকি পক। আমি যদি বলি এখানে থামায় দেয় উচ্চারণ, খর উচ্চারণ থামায় দেয়, পক, পক হবে নাকি পক্ষ, পক্ষ, একটা ও আছে দেখো, পক্ষ একটা ও আছে না ভাইয়া, একটা ও আছে। আর যেখানে ও থাকবে সেই জায়গায় আমরা টেনে লম্বা করতে পারবো। দেখো আমি বললাম ভাইয়া পক্ষ, যত খুশি তত অটা লম্বা করতে পারবা, এটা হচ্ছে একটা সিস্টেম। তারপরে দেখো নিচে শব্দটাতে কিন্তু আবার ও নাই, অনুকূল বলতে পারবো, অনুকূল এরকম বলতে পারবো না, অনুকূল থেমে যাচ্ছে শব্দটা, কিন্তু পক্ষ শব্দটা কিন্তু থেমে যাচ্ছে না, পক্ষ চলতে আছে। তাহলে যেখানে চলতেই থাকবে সেখানে হচ্ছে আমাদের ও থাকবে, ও থাকলে সেখানে ওকার। ঠিক আছে, তাহলে উচ্চারণের শেষে যদি অ উচ্চারিত হয় তাহলে সেখানে ওকার হবে, হ্যাঁ,
আর যদি অ উচ্চারিত না হয় তাহলে হসন্ত বসবে। আচ্ছা দেখো, অনুকূল শব্দটা আমরা একটু খেয়াল করি। অনু দন্তন্য রস্য উকার আছে, আগে আছে অ, তাহলে এখানে রস্য উকার আছে, আগে আছে হচ্ছে অ, তাহলে অটা কি হবে? ও হবে। ও নু কুল। এখন দেখো, অনুকূল শব্দটা কি থেমে যাচ্ছে না লম্বা হচ্ছে? অনুকূল জীবনে কাউকে বলতে শুনছো? না, বলে অনুকূল, অনুকূলে গিয়ে থেমে যায়। তাহলে থেমে যায় যেহেতু উচ্চারণ, তাহলে আমাদের হসন্ত বসবে। আর দীর্ঘ উকার সবসময় রস্য উকার হয়, এটা কিছুক্ষণ পরে আমি পড়াবো। হ্যাঁ, অনুকূল। বলো তো ভাই, তোমাদের কমেন্ট দেখি কি অবস্থা। এই যে এতটুকু অংশ যে আমি তোমাদের পড়ালাম, এই এতটুকু অংশ কি ভাইয়া বুঝতে সমস্যা আছে? বুঝতে সমস্যা থাকলে ভাইয়াকে বলো, আমি আবার বোঝাবো, সমস্যা নেই। হ্যাঁ, থেমে যায়। অনুকূল শান্ত, অনুকূলে শেষে বসন্ত হবে, অনুকূল থেমে যাচ্ছে। বুঝছি, ঠিক আছে। পারস্মিতা কর, ঠিক আছে। তারপরে হচ্ছে ভাইয়া, এটা কালকে 10টায় একবার পড়িয়েছিলেন না? হ্যাঁ, ওইটা তো ফ্রি ক্লাস ছিল ভাইয়া। এটা হচ্ছে তোমাদের পেইড ব্যাচের ক্লাস। পেইড ব্যাচের ক্লাসে যার যে সমস্যা আছে ওই জায়গায় সলভ করে দিব, সমস্যা নেই। বৈশাখের সঠিক উচ্চারণ কি হবে? আচ্ছা, একজন একটা কোয়েশ্চেন করে বসছে বৈশাখ, তাই আমি একটু দেখাই, সমস্যা নেই। বৈশাখ সিফাত বলতেছে বৈশাখের সঠিক উচ্চারণ কি? দেখো, তাহলে বৈশাখের সঠিক উচ্চারণ করি। ওইকার থাকলে আমাদের লিখতে হয় হচ্ছে এইভাবে, বই শাক। এখন বৈশাখ, এই যে বৈশাখ, ঠিক আছে, বৈশাখ এরকম উচ্চারণ হবে। এটা যখন আমি আর একটু পড়াবো তখন তোমরা নিজে থেকে পারবা। সিফাত লিখলাম বৈশাখের সঠিক উচ্চারণ। বুঝেছি, বুঝছি, ক্লিয়ার ভাইয়া। ভাইয়া একটু তাড়াতাড়ি পড়ান, হ্যাঁ, পারলে যা হয় আর কি, ইজি একদম। বুঝছি ভাইয়া, বুঝছি বুঝছি। বৈশাখ, বুয়ে কিন্তু থামতেছে মেমি, তাই না? বৈশাখ, তাহলে বুয়ে যেহেতু থামতেছে, বুয়েও হসন্ত দিবা। ওকে। স্বরবর্ণের সাথে কি হসন্ত চিহ্ন হয়? স্বরবর্ণের সাথে হসন্ত চিহ্ন হয়। বৈশাখ, হ্যাঁ, বৈশাখ না, বৈশাখ। বৈশাখ এখানে বসন্ত চিহ্ন না দিলেও হয়, বই অটোমেটিক থামতেছে। সমস্যা। ক যুগ খ, ক যুগ হসন্ত। দেখো, ক্ষিয়কে যদি আমরা ভাঙি তাহলে পাওয়া যায় হচ্ছে ক যুগ কি, ক যুগ মূর্ধন্য ষ। কিন্তু যখন আমরা উচ্চারণে যাব, ক্ষিয়কে বাংলা লিখতে হবে ক যুগ খ। এটা আমি কিছুক্ষণ পরে বেসিক চেঞ্জে তোমাকে পড়াবো। হ্যাঁ, বৈশাখ, শাক, এই শাকে হবে তালবস্য। এটা আমি কিছুক্ষণ পরে তোমাদের দেখাবো। হ্যাঁ, ওকে, তাহলে আমি সামনের দিকে আগাই। দেখো, এই যে আমরা টেকনিক 1 পড়তেছি, টেকনিক 1-এ আরেকটা জিনিস আমরা জেনে রাখবো, খুবই সহজ জিনিস। দেখো, শব্দের শুরুতে যদি রফলা থাকে ভাইয়া, শব্দের শুরুতে রফলা থাকলে সেই জায়গায় আমাদের হবে হচ্ছে ওকার। শব্দের শুরুতে রফলা থাকলে শুরুতে একটা ওকার বসাই দিব। খুবই ইজি না? শব্দের শুরুতে যদি রফলা থাকে, শুরুতে একটা ওকার বসাই দিব। দেখো, তাহলে এই যে সিলেট বোর্ড 17-র কোয়েশ্চেন, দেখো, প্রশ্ন শুরুতে কি রফলা আছে না? শুরুতে রফলা আছে মানে কোনো কথাই নাই, না দেখে একটা কি বসায় দাও, ওকার বসায় দাও। বাকিটা আমি দেখতেছি। বাকিটা হচ্ছে আমরা জানি যুক্ত ব্যঞ্জন থাকলে ভাই ভেঙে লিখতে হয়। এখানে কি আছে? তালব্যস্য আছে আর দন্তন্য আছে, ভেঙে লেখো তালব্যস্য আর দন্তন্য। এখন আমাকে বলো তো ভাইয়া, এই যে এটা উচ্চারণ করো, উচ্চারণ করার সময় দেখো কোন কোন জায়গায় থামতেছে। প্রশ্ন, কয়টা অক্ষর আছে? 2টা অক্ষর আছে। প্রশ্ন, তাহলে প্রশিকে থামতেছে না? প্রশ। এখন আমাকে বলো, প্রশ্ন শেষে একটা অ আছে না? প্রশ্ন, যত খুশি তত লম্বা করতে পারবা। তাহলে অ আছে, অ থাকলে আমরা দিব হচ্ছে ওকার, প্রশ্ন। তারপরে দেখো, একটা শব্দ আছে গ্রন্থ, শুরুতে রফলা আছে মানে কি, একটা ওকার দিয়ে দিব। আর এখানে দন্তন্য আর থ সংযুক্ত, যুক্ত অবস্থায় আছে, যুক্ত অবস্থায় থাকলে ভেঙে দাও, গ্রন্থ। এখন আমাকে বলো, গ্রন্থ উচ্চারণ করার সময় চলে গেছে গ্রন্থ। ভাই আপনার হাতে এগুলো কি? এত টি শার্ট নিয়ে কি করবেন? এগুলো তো ওরা পাবে, ওদের জন্য তো এমনি আছে।
আর এটা বাইরে যারা আছে সবাইকে দিন, ওরাও পাবে, ওরাও যদি ডাবল ডাবল নিবে, ওরা যদি ওদের জন্য সব ডাবল ডাবল হয়ে যাবে। আপনি ভিডিও করে দিয়ে দিব পেজে, তারাও কি ভিডিও করবো? দেখো গ্রন্থটাকে তুমি উচ্চারণ করো তো, গ্রন্থ। তাহলে উচ্চারণে আমাদের অক্ষর পাইছি কয়টা? 2টা। গ্রন্থ 2 ভাগে উচ্চারণ করতে হয়েছে, 2 নিঃশ্বাসে উচ্চারণ করতে হয়েছে। দেখো তাহলে গ্রন্থ, তাহলে এই যে গ্রন্থে থামতেছে, এখন দেখো শেষে কি একটা অ আছে না? গ্রন্থ, শেষে অ আছে, অ থাকলে শেষে আমাদের ওকার হবে। প্রভাত, দেখো শুরুতে কি রফলা আছে, রফলা থাকলে ওকার দিব, প্রভাত। এখন আমাকে বলো প্রভাতে কি গিয়ে থামতেছে? প্রভাত থামতেছে না? থামতেছে, থামলে হসন্ত। ঠিক আছে, এই এতটুকু জায়গায় কারো ঝামেলা থাকার কথা না। দেখি তোমরা কমেন্ট করো দেখি। হ্যাঁ, গ্রন্থ, প্রভাত। ভাইয়া সব লোভ দেখান, দেন না তো। এদিক দিয়ে পরে বলতেন, একদিন দিয়ে কি পরে বলতেন আর কি। আচ্ছা আচ্ছা, একদিন দিয়ে পরে বলতেন। দেওয়া তো শুরু হইব আজকে থেকে। আসলোই বোকা, আসতেই তো আমি একটা পয়রা ফেলছি, দেখো না? আসছেন তো আজকে। না রাতুল ভাই, এটা তোমার লাইভ ক্লাসে তুমি এটা লঞ্চিং করে দাও, আমি করব, এই ভিডিও করে দিচ্ছি তোমাকে। আমি যখন বলবো তুমি দেখাও, সমস্যা নাই। তখন আমি বলবো, তখন আমাকে একটু ধরে ওদের ক্লাসে থাক, সমস্যা নাই। পেট বেসে ক্লাসই ভালো, হ্যাঁ তাই না? যে তোমাকে ভিডিও করে দিই আমি, আমাকে করার দরকার নেই। তোমার যে কালকে ক্লাস ছিল, ওই ক্লাসে কিন্তু সবাই একটা করে টি শার্ট পাবে। সো দেখাও, এটা লঞ্চিং করে দাও টি শার্টটা। এই যে গন্তব্য ঢাবির লোগোযুক্ত একটা টি শার্ট খুলি। এই যে টি শার্টটা দেখতেছো, গন্তব্য ঢাবি, এই যে কার্জন হলের ছবি দেওয়া, ঢাবি জীবনে একবারই আসে। আর ব্যাক পার্টটা যদি তোমাকে দেখাই, আমি তো করতেছিলাম, সমস্যা নাই। ওকে, আমার হাতে আছে হচ্ছে গন্তব্য ঢাবির লাইভ ক্লাস আছে না, নিয়ে বলো, একসাথে অ্যানাউন্স করো, কারণ এগুলো তো ওরা শিওর পাবে। ওরা লাইভে আছে না, ওদেরকে নিয়ে অ্যানাউন্স করো, ওরাও তো আছে সাথে। চলো ভাই একসাথে। ভাইয়া আমার হাতে আছে হচ্ছে একটা টি শার্ট। এটা হচ্ছে, এই টি শার্টটা তোমরা অনেকদিন দেখছো। হ্যাঁ, এই টি শার্টটা, এই যে এত সুন্দর একটা টি শার্ট, গন্তব্য ঢাবির লোগোযুক্ত, প্লাস হচ্ছে আমাদের এখানে কার্জন হল আছে, লেখা আছে ঢাবি জীবনে একবারই আসে। এই টি শার্টটা একইভাবে আমার গায়েও পরা আছে। হ্যাঁ, তোমরা দেখতে পারো যে আমার গায়ে কেমন লাগতেছে, এটা তোমরা কমেন্ট করে জানাইতে পারো। দেখো, আর ব্যাকপার্টটা হচ্ছে গন্তব্য ঢাবি ইউরো এডুকেটর। হ্যাঁ, একদম কটন ফেব্রিকের একটা কাপড়ে মার্কেটিং করতেছি না, এটা হচ্ছে খুবই সুন্দর, আমার কাছে ভালো লাগছে। ঈদের জন্য বানানো হয়েছে। টি শার্টটা আসতে কিন্তু আমি একটা টি শার্ট পরে ফেলছি, খুবই হ্যাঁ, খুবই পরতে খুবই সফট এবং আরামদায়ক। এই টি শার্টটা কিন্তু তোমরা পাবা। আর হচ্ছে আমাদের যে প্রতিদিন যে লাইভ ক্লাস হচ্ছে, ফ্রি লাইভ ক্লাস, সবাই পাবে। ফ্রি লাইভ ক্লাস যাদের হচ্ছে প্রতিদিন, পেইড ব্যাচের স্টুডেন্ট তো পাবে, ওদেরকে আর আমি কতবার বলবো। দেখো, আর হচ্ছে ফ্রি লাইভ ক্লাসে প্রতিদিন আমাদের একটা করে এই টি শার্ট থাকবে। গতকালকে 10টা ক্লাসে ছিল। হ্যাঁ, অবশ্যই নিতে পারবে, তাদের জন্য তো অপরচুনিটি বেশি, মানে ডাবল নিবে, ক্লাস করবে আর নোট করবে। তাহলে এই টি শার্টটা হচ্ছে প্রতিদিন আমাদের লাইভে গিভওয়ে থাকবে। ঈদ উপহার হিসাবে তোমাদের ঈদের আগ পর্যন্ত এটা চলবে। ঠিক আছে, ঈদের আগ পর্যন্ত সবাই একটা করে নিয়ে নিবা, তোমরা যাতে ডাবল নিতে পারো। ঠিক আছে, ওকে। আর আজকে রাত 8টায় অ্যানাউন্স করব যে আজকেরটা পাইছি। হ্যাঁ, কে ফোন দিচ্ছে? কথা বলো, তোমার ফোনটা নিয়ে যাও। আমারটা ডিস্টার্ব করে দিস। আচ্ছা ভাইয়া, আমাদের পেইড ব্যাচের জন্য ঈদের আগে দেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, কবে দিবে? পাবা। দেখো, এখন এই যে এই জিনিসটা বুঝতে আমাদের সমস্যা নাই, তারপরে যাব হচ্ছে আমরা পরে। দেখো, এখন টেকনিক 1 পড়লাম, এখন আমরা পড়বো হচ্ছে টেকনিক 2। ঠিক আছে, দেখো, যদি একটা অ থাকে, অটা থাকবে হচ্ছে 2 বা ততোধিক বর্ণে গঠিত শব্দ। হ্যাঁ, অ থাকবে, অ এর আগে আমাদের থাকতে হবে হচ্ছে অ, আ, এ অথবা ও।
ঠিক আছে, এগুলো যদি থাকে তাহলে এই অটা হয়ে যাবে হচ্ছে ও বা ওকার। তাহলে দেখো এত কিছু বোঝার দরকার নেই, আমরা উদাহরণে গেলে বোঝা যাবে। আদর শব্দটা যে আছে এখানে আদর, তো দর সাথে ভাই দ তো একটা ব্যঞ্জনবর্ণ, এই ব্যঞ্জনবর্ণের সাথে কোনো কার নাই, ফলা নাই, কোনো হসন্ত নাই। কার ফলা হসন্ত যদি না থাকে তাহলে সেখানে আছে হচ্ছে একটা অ। বুঝলাম ভাই, অ আছে, ওকে অ আছে। ওর আগে কি আছে ভাইয়া? স্বরে আ আছে। এই যে অ, ওর আগে স্বরে আ আছে, তাহলে এই অটা তো ভাইয়া ও বা ওকার হয়ে যাবে, তাই না? তাহলে চলো এখানে আমরা অ আছে যেহেতু ওকার করে দিব, আদর, দৌকার অন্তস্তর, আদর। এখন বলো আদর শব্দটা কি, আদর নাকি আদর? আমরা কি বলি আদর করো না আদর করো? আদর করো, আদরে গিয়ে কিন্তু থেমে যাচ্ছে, থেমে গেলে এখানে হসন্ত। কাজল, কাজল শব্দটা সেম, একটা ব্যঞ্জনবর্ণ, কার নাই, ফলা নাই, হসন্ত নাই, তার মানে সেখানে আছে হচ্ছে অ। ওর আগে আছে হচ্ছে আকার, আকার মানে কি স্বরে আ, তাহলে আগে আছে আকার, পরে আছে হচ্ছে অ, তাহলে অটা কি ও হয়ে যাবে। দেখো তাহলে কাজল। একইভাবে বেতন, বেতনে কি একার আছে ভাইয়া? এই যে এ আছে, তাহলে এ থাকলে পরের অটা কি হবে? ওকার হবে। বেতন, শেষে থামতেছে। কোমল, একইভাবে দেখো ও আছে, ওকার। কোমল, ঠিক আছে? বুঝতে সমস্যা আছে ভাই কি কমেন্ট করে জানাও, বুঝতে সমস্যা আছে কিনা কমেন্ট করে জানাও। হ্যাঁ রাইট, এই তো পারতেছো। কাজল, বেতন, রাইট। হ্যাঁ হচ্ছে কোমল, রাইট, সবাই পারতেছে। তারপরে আমি যাব হচ্ছে পরে। দেখো এখান থেকে আমরা একটা জিনিস জেনে রাখবো। কি জেনে রাখবো ভাইয়া? জেনে রাখবো হচ্ছে এক অক্ষর বিশিষ্ট শব্দের শেষে যদি দন্তন্য বা মূর্ধন্য থাকে তাহলে আগের অটা ও বা ওকার হয়ে যায়, আগের অটা ও বা ওকার হয়ে যায়। তো এক অক্ষর বিশিষ্ট শব্দ কি? অক্ষর তো তোমাদের আমি চিনাইছি, তাই না? অক্ষর চিনাইছি, যা এক নিঃশ্বাসে উচ্চারিত হয় তা হচ্ছে অক্ষর। দেখো তাহলে আমি বললাম হচ্ছে মন। ভাইয়া বলো তো মন, মন উচ্চারণ করতে আমাদের আসলে কয়টা অক্ষর লাগে? দেখো তো, মন একবারে উচ্চারণ করতে পারতেছি না এক নিঃশ্বাসে, মন, বন এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারতেছি। এক নিঃশ্বাসে যা উচ্চারণ করতে পারি তাহলে সেখানে হচ্ছে একটা অক্ষর। তাহলে মন শব্দে অক্ষর আছে কয়টা? একটা। তাহলে এই একটা অক্ষরের শেষে আছে দন্তন্য, এক অক্ষর বিশিষ্ট শব্দ শেষে আছে দন্তন্য, তাইলে থাকলে আগের অটা হয়ে যাবে ও বা ওকার। তাইলে এখানে তো একটা ও আছে, দেখো তো, ম, মতে কি কোনো কার আছে, ফলা আছে, অসন্ত আছে, তার মানে এখানে একটা ও আছে, তাই না? ও আছে। তাহলে দেখো হবে কি, ম উকার, মন। বন, বনেও কি হবে? ব উকার, দন্তন্য, বন। হয়েছে? সহজ, ঢাকা বোর্ড 16-তে আসছিল। এখন দেখো বেসিক কিছু চেঞ্জেস পড়াই তোমাকে। এই চেঞ্জগুলো আমাদের হচ্ছে উচ্চারণ করতে গেলে সবসময় লাগে। দেখো যে জায়গায় আমরা দীর্ঘই পাবো, যে জায়গায় আমরা দীর্ঘই পাবো সেই জায়গায় দিব হচ্ছে রস্বই ই। দীর্ঘ উকার থাকতে পারে এখানে, তাহলে সেই জায়গায় আমরা দিব হচ্ছে রস্বই ইকার, সেম কথা। যে জায়গায় আমাদের দীর্ঘ উ বা দীর্ঘ উকার থাকবে সে জায়গায় আমরা দিব হচ্ছে রস্য উ বা রস্য উকার। যে জায়গায় আমাদের পাবো হচ্ছে রি সে জায়গায় দিব হচ্ছে অন্তস্থ র রস্বইকার রি। হ্যাঁ, এরকম ভাবে। তাহলে দেখো দীর্ঘই থাকলে আমাদের রস্বই হয়, রাইট? দীর্ঘই থাকলে রস্বই হয়, সরি এখানে কি দিলাম? দীর্ঘ ই। দীর্ঘই থাকলে সেখানে হচ্ছে আমাদের রস্য ই। তাহলে দেখো নদী শব্দটাতে কি আছে? দীর্ঘই আছে, তাই না? দীর্ঘ ই আছে, তাহলে দীর্ঘই থাকলে আমাদের দিতে হবে কি? রস্যই দিতে হবে। আর পরে যদি রস্যই দীর্ঘই রি বা ক্ষি ও হসন্ত 7টা জিনিসের মধ্যে যদি একটা থাকে আর আগে যদি অ থাকে তাহলে আগের অটা কি হয়ে যায়? ওকার হয়ে যায় না? দেখো তাহলে হবে হচ্ছে নদী। বুঝতেছো কি না? আমি রোলটা কি আবার দেখাবো তোমাদের? দেখো কেন লিখলাম, এই যে এখানে কি দীর্ঘ ইকার আছে, তাই না? দীর্ঘ ইকারের আগে আছে একটা অ, তাহলে অটা কি হয়ে যাবে? ওকার হয়ে যাবে। তাইলে এই অটা কি হয়ে যাবে? ওকার হয়ে যাবে, তাই না? আমরা জানি ব্যঞ্জনবর্ণের সাথে ওকার দিতে হয়, আর যদি ডাইরেক্ট অ থাকে তাহলে সে জায়গায় আমাদের কি দিব? ও। দেখো দীর্ঘ উকার থাকলে সে জায়গায় হয় হচ্ছে রস্যকার। এই যে দীর্ঘ উকারটা কিন্তু এভাবেও থাকে, রূপসী, ঠিক আছে? রূপসী শব্দটা, তাহলে দীর্ঘ উকার আছে,
দীর্ঘ উকার থাকলে আমাদের দিতে হবে হচ্ছে রস্য উকার। রস্য উকার এভাবেও দেওয়া যায়, তাই না? রূপসী। দন্তস্ব দীর্ঘ ইকার, আমরা মাত্রই পড়ছি দীর্ঘ ইকার থাকলে দিতে হয় কি? রস্য ইকার দিতে হয়। আচ্ছা, পরে রস্যই বা দীর্ঘ ই থাকলে আগে কি ওকার হয় না? তাহলে এখানে হবে হচ্ছে রূপসী। আমি আবার একটু সুন্দর করে লিখি, রূপসী। ঠিক আছে, রূপসী। হ্যাঁ, এই তো পারতেছ, রূপসী। হ্যাঁ, রূপসী হচ্ছে। তারপরে দেখো রি যদি এভাবে থাকে আমরা লিখবো অন্তস্থ র রস্যইকার রি। তাহলে ঋতু, ঋতুতে আমরা দেখো কিভাবে লিখি, রি তরস্যকার তু, ঋতু হইছে। এগুলা কিন্তু বোর্ডের কোয়েশ্চেন। দেখো ওই থাকলে হয় হচ্ছে উ রস্যই, তাহলে এ দিনাজপুর বোর্ড 1919 আসছিল। ওই থাকলে আমরা লিখবো হচ্ছে উ রস্যই ওই। ঠিক আছে, উ রস্যই ওই। তারপরে হচ্ছে ক ছিল এখানে, দেই ক। এখন দেখো ওই ক, একটা ও আছে না শেষে, ও থাকলে সেখানে দিতে হচ্ছে আমাদের ওকার। ও যে জায়গায় আমরা ও পাবো সে জায়গায় দিব হচ্ছে ও রস্য ও, ও রস্য ও। হ্যাঁ, ও। আর দেখো যে জায়গায় আমরা মূর্ধন্য ষ পাবো, যে জায়গায় মূর্ধন্য ষ পাবো সেই জায়গায় দিতে হচ্ছে তালব্য ষ। ঠিক আছে, সেই জায়গায় কি দিতে হয়? তালব্য ষ। এটা পড়াবো কিছুক্ষণ পরে। ও সৎ। তাহলে দেখো এখন বলো তো ঔষধ নাকি ঔষধ? ঔষধ। থেমে যাচ্ছে, থেমে গেলে অসন্ত। তারপরে দেখো অনুসার, অনুসার থাকলে সে জায়গায় আমাদের দিতে হচ্ছে উ। অনুসার থাকলে সে জায়গায় আমাদের দিতে হচ্ছে উ। তাহলে দেখো হিং শ্র। এখন দেখো হিং, হিং এ থামতেছে না, হিং শ্র শেষে একটা ও আছে, ও থাকলে ওকার, হিংস্র। খণ্ডীয়ত থাকলে সে জায়গায় দিতে হচ্ছে ত, তাহলে এই জায়গায় আমরা দিব হচ্ছে ত, উৎপাদন। উৎপাদন, তাই না? দেখো উৎপাদন কোন জায়গায় থামছে? উৎপাদন। তাহলে অক্ষর আছে কয়টা? 3টা। উতে গিয়ে থামতেছে না, উৎ। এখন তোমরা আমাকে বলতে পারতা ভাই পাতে গিয়েও তো থামছে, উৎপাদন, তাহলে পাতে কেন হসন্ত দেন নাই? পাতে হসন্ত দেই নাই কেন জানো? হসন্ত দেই নাই কারণ এখানে হচ্ছে আকার আছে। কোনো বর্ণের সাথে যদি হসন্ত থাকে মনে রাখবা এই বর্ণে কোনো কার থাকবে না, কোনো ফলা থাকবে না। আর যদি কোনো কার ফলা থাকে তাহলে সেখানে হসন্ত বসবে না। তাহলে উৎপাদন এখানে হবে কি? উৎপাদন। শেষে কি থামতেছে কিনা বলো তো? উৎপাদন না উৎপাদন? বলো উৎপাদন। কৃষকরা কি উৎপাদন করে? ফসল উৎপাদন করে, উৎপাদনে গিয়ে থামতেছে, তাহলে হসন্ত। আর এখানে দেখো আমরা জানি একটা বর্ণের সাথে যে কার ফলা না থাকে তাহলে সেখানে থাকে হচ্ছে অ, তাই না? তাহলে আমরা ধরলাম দর সাথে আছে হচ্ছে অ। ওর আগে যদি আ থাকে তাহলে অটা কি অ থাকে না ওকার হয়ে যায়? আমি আবার একটু দেখাই রুলটা, নাহলে তোমরা ভুলে যাবা। দেখো ওর আগে যদি আকার থাকে, আ থাকে, ওর আগে যদি আ থাকে তাহলে এই অটা হয়ে যায় হচ্ছে ওকার, তাই না? এই একইভাবে এখানে অ ছিল, এটা কান নাই ফলা নাই, তার মানে কি দর সাথে একটা অ আছে, ওর আগে আছে হচ্ছে আকার মানে আ, তাহলে ওটা কি আর অ থাকবে না ওকার হয়ে যাবে? ওকার হয়ে যাবে। এই যে ওকার হয়ে গেল, উৎপাদন। তারপরে দেখো ধার্য। জ থাকলে আমাদের দিতে হবে হচ্ছে বর্গীয় জ, তাহলে অন্তঃস্থ জ থাকলে দিতে হবে কি? বর্গীয় জ। দেখো ধার জ, আমরা জানি যুক্ত ব্যঞ্জন থাকলে ভেঙে লিখতে হয়, তাহলে রেফটা এক ধরনের যুক্ত ব্যঞ্জন। যুক্ত ব্যঞ্জন রেফ মানে কি? অন্তঃস্থ র। ধার্য, ধার্যতে কোন জায়গায় থামছে বলতো? ধারে গিয়ে থামছে জো, তাহলে শেষে কি আছে? অ আছে, অ থাকলে আমাদের দিতে হবে ওকার। মূর্ধন্য থাকলে সেই জায়গায় বসাইতে হয় হচ্ছে দন্তন্য। এই যে মূর্ধন্য আছে, দন্তন্য বসাইতে হবে। এটা বরিশাল বোর্ড 19-এর কোশ্চেন। দেখো ব্যাকরণ। এখন আমাকে বলো তো কোন কোন জায়গায় থামতেছে? ব্যাকরণ। ঠিক আছে, এখন দেখো ব্যাকরণ
আচ্ছা এইখানে আমরা ধরলাম হচ্ছে অন্তস্থ র আগের মতো, এখানে কোনো কার নাই ফলা নাই হসন্ত নাই, তার মানে এখানে অ আছে, ওর আগে এইখানেও দেখো অ আছে, কার নাই ফলা নাই হসন্ত নাই, অ আছে। তো ওর আগে যদি অ থাকে তাহলে পরের অটা কি ওকার হয়, মাত্র পড়াইছি তাই না? ওর আগে যদি ও থাকে তাহলে এই অটা কি ওকার হয়, হয় না? হয়। ব্যাকরণ, ব্যাকরণ থামছে। ষান্মাসিক, ষান্মাসিক মানে কি 6 মাস ব্যাপী, যা ষান্মাসিক মানে হচ্ছে 6 মাস, ঠিক আছে? এক কথায় সে ষান্মাসিক মানে কি 6 মাস ব্যাপী একটা জিনিস। ওকে, তাহলে ষান্মাসিক পত্রিকা মানে কি 6 মাস পর পর যে পত্রিকাটা প্রকাশিত হয় সেটাকে বলা হচ্ছে ষান্মাসিক পত্রিকা। দেখো মর্দনস থাকলে দিতে হচ্ছে তালব্যস্য, তাহলে এখানে দিব হচ্ছে আমরা তালব্যস্য শান। তারপরে দেখো মর্দন থাকলে দিতে হয় দন্তন্য, এখানে মর্দন আছে দিলাম দন্তন্য। যুক্ত ব্যঞ্জন থাকলে লিখতে হয় ভেঙে শান মা শিক। এখন দেখো শান মাসিক, মাসিকে গিয়ে থেমে যাচ্ছে, তাই হচ্ছে অসন্ত। দেখি কমেন্ট পড়ি। হ্যাঁ, একজন বলতেছে হচ্ছে ভাইয়া ঔষধের সঠিক উচ্চারণ, দাঁড়াও দেখাচ্ছি। দেখো ঔষধের সঠিক উচ্চারণ কোনটি, দেখো ঔষধ কই, ঔষধ কই, এই যে ঔষধ। তাহলে ঔষধে ও থাকলে আমাদের কি দিতে হয়, ও রসু হসন্ত, তাহলে দিলাম হচ্ছে ও রসু হসন্ত। এই জায়গায় হচ্ছে ওটুকাস, ওটুকাস, এখানে ও থাকলে আমাদের এইভাবে লিখবো। ওকে, তাহলে ওটুকাস আমি করে ফেললাম। তারপর মর্ধনস থাকলে দিতে হচ্ছে তালব্যস্য, এই যে মর্ধনস থাকলে তালব্যস্য দিতে হয়, আমরা মাত্র পড়ছি তাই না? এই যে তালব্যস্য দিতে হয়, দিলাম তালব্যস্য। আর শেষে কি আছে, শেষে আছে হচ্ছে ধ। এখন আমাকে বলো ঔষধ নাকি ঔষধ, থেমে যাচ্ছে, থেমে গেলে হসন্ত, এই যে হচ্ছে উচ্চারণ ঔষধের। রূপসীতে সি হবে, হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমি কালকে ভুল করছিলাম, সরি। রূপসীতে কি হবে, রূপসী। এখানে তালব্যস্য কেন হবে আমি দেখাচ্ছি। রূপসী এই জায়গাটা আমি এখন দেখাবো যে তালব্যস্য কেন হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ঔষধ, ঔষধ। হ্যাঁ এইখানে হচ্ছে দেখো, এখানে ওকার দিলেও চলবে, ওকার না দিলেও চলবে। কেউ উচ্চারণে এখানে ওকার দিবে, ওকার দিলে ভুল হবে না, ওকার না দিলেও এখানে ভুল হবে না। এখানে কি জানো, এখানে একটা রুলস আছে কি, 3 বা তার অধিক শব্দ যদি হয় তাহলে মাঝখানে যদি ও আসে তাহলে অনেক সময় সেখানে ওকার দেওয়া যায়, ঠিক আছে? এখানে ওকার দেওয়া যায়, দিলে ভুল না। দেখো এখন আমরা হচ্ছে দন্তস্বর তালব্যস্য বিষয়টাই তো সমস্যা, দন্তস্বর তালব্যস্য বিষয়টা এখানে দেখবো। দেখো দন্তস্ব বা তালব্যস্য দেখো একটা শব্দে আছে, কিন্তু উচ্চারণটা যদি 6-এর মতো হয় তাহলে আমরা বসাবো হচ্ছে দন্তস্ব। আর দন্তস্ব তালব্যস্য এক জায়গায় আছে, উচ্চারণটা যদি 6-এর মতো না হয় তাহলে সেই জায়গায় আমরা দিব হচ্ছে তালব্যস্য। তাহলে সেই জায়গায় যদি তালব্যস্য, তাহলে দেখো শ্রম, শ্রম শব্দটাতে কি দন্তস্বর, উচ্চারণটা কিরকম হচ্ছে 6-এর মতো না, শ্রম। দেখো 6-এর মতো হচ্ছে না, শ্রম, 6-এর মতো উচ্চারণ হচ্ছে শ্রম, শ্রম 6-এর মতো হচ্ছে। আর যদি 6-এর মতো হইতো তাহলে হইতো শ্রম, শ্রম কি আমরা বলি না, শ্রম বলি। তো 6-এর মতো উচ্চারণ হচ্ছে, 6-এর মতো উচ্চারণ হইলে সেই জায়গায় দিব হচ্ছে আমরা দন্তস্ব। যদি 6-এর মতো উচ্চারণ হয় তাহলে সেই জায়গায় দিব কি দন্তস্ব। তাহলে আমরা দিলাম হচ্ছে এই যে শ্রম। আমরা জানি শুরুতে যদি রফলা থাকে তাহলে সেই জায়গায় ওকার হয়। তারপরে দেখো 6-এর মতো যদি না হয় তাহলে দিব হচ্ছে তালব্যস্য। অসীম শব্দটাতে দেখো আমরা কি বলি, অসীম, সিম বলি না সিম বলি, অসীম। 6-এর মতো হচ্ছে 6-এর মতো না, তাহলে সে জায়গায় দিব হচ্ছে তালব্যস্য। আর দীর্ঘিকার থাকলে আমাদের জানো আমরা রস্যিকার দিতে হয় অসীম, দিতে হয় কি রস্যিকার, অসীম, অসীম থেমে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আগে যেটা ছিল না,
আগে এই যে রূপসী, রূপসীতে একটু খেয়াল করো উচ্চারণটা কি ছয়ের মধ্যে হচ্ছে? রূপসী বলতেছি না, রূপসী বলতেছি, ছয়ের মতো উচ্চারণ হচ্ছে, তাহলে তালব্যস্য। আর যদি ছয়ের মতো উচ্চারণ হইতো তাহলে দিতাম হচ্ছে দন্তস্য। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? তারপরে দেখো হয় জফলা থাকলে সেখানে দিতে হয় বর্গীয় জ হসন্ত ঝ উকার। এখানে তাহলে হবে বর্গীয় জ হসন্ত ঝ উকার, বর্গীয় জ হসন্ত ঝ উকার, উচ্চ, এই যে হয়ে গেল। তারপর দেখো হ দন্তন্য বা মূর্ধন্য সংযুক্ত থাকলে হয় দন্তন্য হসন্ত হ। তাহলে দেখো এখানে চিহ্নিত, সিলেট বোর্ড 17 একটা কোয়েশ্চেন, এখানে হ দন্তন্য আছে, এই জায়গায় আমরা লিখবো হচ্ছে দন্তন্য হসন্ত হ, দন্তন্য হসন্ত হ। এখানে কি একটা রস্বইকার ছিল না ভাইয়া? এই রস্বইকারটা কি ফালাই দেওয়া যাবে না? চিহ্নিত, চিহ্নিত একটা উকার। তারপর দেখো ক্ষীয়, ক্ষীয় না, এটা হচ্ছে হ ম সংযুক্ত বলে এটাকে, ঠিক আছে? হ ম, এইটা হচ্ছে হ ম। তাহলে হ মকে ভাঙলে আমরা ম লিখবো আগে, পরে লিখবো হ। দেখো তাহলে ব্রাহ্মণ, তাহলে ব্রাহ্মণে আমরা শুরুতে রফলা আছে, ওকে, ব্রাহ্মণ। তাহলে আমাদের কি লিখতে হবে? ম হসন্ত হ উকার, শেষে কি আছে? দন্তন্য আছে, ব্রাহ্মণ, থামছে হসন্ত। তারপরে দেখো ক্ষীয় আছে, ক্ষীয় যদি প্রথমে থাকে তাহলে হবে হচ্ছে খ, ক্ষীয় প্রথমে আছে হবে হচ্ছে খ, খ মা। ক্ষীয় যদি মাঝে বা শেষে থাকে তাহলে হবে হচ্ছে ক হসন্ত খ উকার, কি? ক হসন্ত খ উকার। তাহলে দেখো মাঝে বা শেষে আছে, দক্ষ, এটা যশোর 17 কোয়েশ্চেন, এখানে শেষে আছে, তার মানে দিতে হবে হচ্ছে ক খ উকার। তাই আমাকে জিজ্ঞেস করছিল না ক্ষীয়কে বাংলা কি পাওয়া যায়? ক্ষীয়কে বাংলা পাওয়া যায় ক যুগ মূর্ধন্য ষ, কিন্তু উচ্চারণের সময় ক্ষীয় যদি মাঝে বা শেষে থাকে তাহলে আমরা দিব ক হসন্ত খ উকার, ঠিক আছে? ওকে, দক্ষ, দক্ষ। এখন কথা হচ্ছে শেষে যদি পরে যদি ক্ষীয় থাকে তাহলে আগের অটা কি হয়? ওকার হয়, এই যে ওকার হয়েছে। তারপরে দেখো বর্গীয় জ ইয় সংযুক্ত প্রথমে থাকে গয় চন্দ্রবিন্দু জফলা, তাহলে এখানে প্রথমে আছে, তাহলে এখানে দিব কি? গয় চন্দ্রবিন্দু জফলা, গয় চন্দ্রবিন্দু জফলা। এখানে আছে কি? আকার আছে, তো আছে, দাও আ, জ্ঞাত। তারপরে দেখো বর্গীয় জ ইয় সংযুক্ত মাঝে বা শেষে থাকলে গ হসন্ত গ চন্দ্রবিন্দু জফলা, তাহলে বিজ্ঞ। এখানে দিব হচ্ছে আমরা বিগ গয় চন্দ্রবিন্দু জফলা, ঠিক আছে? এখন দেখো বিজ্ঞ, একটা ও আছে, ও থাকলে শেষে আমাদের দিতে হবে ওকার, বিজ্ঞ। দেখো বিসর্গ এর পরের বর্ণটা দিতে হবে, বিসর্গ যেখানে থাকবে এর পরের যে বর্ণটা থাকবে এটা দুইবার লিখবো। অনিঃশেষ বিসর্গ আছে, বিসর্গের পরে কি আছে? তালব্যস্য আছে, তাহলে তালব্যস্য বিসর্গের জায়গায় আরেকটা তালব্যস্য দিব, তাহলে দুইবার হবে। তাহলে দেখো অনিঃশেষ, অনিঃশেষ। এখন দেখো অনিঃশেষ, অনিঃশেষ এখানে মূর্ধন্য ষ থাকলে আমরা দিতে হয় তাহলে বসে, আমরা জানি। বলো তো কারো কোনো জায়গায় সমস্যা আছে কিনা? অনিঃশেষ, রাইট। অনিঃশেষ যথাক্রমে, তাই না? যথাক্রমে এটা উচ্চারণটা তুমি আমাকে ইয়াতে গিয়ে বললো, যখন আমি রফলাতে যাব তখন বললো উচ্চারণটা আমি করে দিব। হ্যাঁ, রফলার নিয়মটাতে আসি। অবিনাশী আর অতীত এই দুইটা উচ্চারণ বোঝাইয়া দেন। অবিনাশী, অবিনাশীতে কি আছে? অবিনাশী, শেষে তালব্যস্যটা হবে না তো, শেষে হবে হচ্ছে তালব্যস্য রস্যইকার, অবিনাশী। আর অতীত, অতীত উচ্চারণ, আচ্ছা দুইটা উচ্চারণ আমি লিখি। দেখো আমি দুটো উচ্চারণ লিখতেছি একটু, একটা হলো অবিনাশী, অবিনাশী। তো অবিনাশী উচ্চারণ করলে আমাদের কি হয় বলো? এখানে রস্যইকার আছে, তাহলে আগের অরটা কি হবে? ও হবে, ও বি না, তালব্যস্য রস্যইকার সি। দীর্ঘইকার থাকলে আমাদের লিখতে হয় তাহলে রস্যইকার, দীর্ঘইকার থাকলে রস্যইকার লিখতে হয়। আরেকটা হচ্ছে বললা হচ্ছে অতীত, অতীত শব্দটা করলে কি হয়? এই যে শেষ দীর্ঘইকার আছে, দীর্ঘইকারের ফলে এই অরটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে, অতীত, শেষে থেমে যাচ্ছে হসন্ত। এই তো ইজি।
হ্যাঁ অবিনাশী, অতীত, এই তো হয়েছে। দেখো তাহলে আমরা এখানে যে একটা জিনিস জেনে রাখবো কি, দেখো এ ধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণটা কিন্তু আমরা পরীক্ষা মাঝে মধ্যে এসে পড়ে। হ্যাঁ, এই যে এ একটা ধ্বনি, এই ধ্বনির পরে যদি আমরা অ থাকে, আ থাকে, উ থাকে, অথবা কি থাকে, অনুসার থাকে, অথবা আমাদের লা থাকে, তাহলে এই এটা আমাদের হয়ে যায় স্বরেয় জফলা আকার বা শুধু জফলা আকার। ঠিক আছে, শুধু জফলা আকার বা স্বরেয় জফলা আকার। তাহলে দেখো উদাহরণে যদি আমরা যাই, এমন, এমনে কি আছে ভাইয়া বলো তো? এই যে এখানে এ পাইছি, এরপরে কি এই যে ম আছে, মর সাথে কোনো কার নাই, ফলা নাই, হসন্ত নাই, তার মানে এখানে আছে হচ্ছে একটা অ। তাইলে অ পাইছি, তাইলে আগের এটা কি হবে? স্বরেয় জফলা আকার। লেখো স্বরেয় জফলা আকার, এমন। ঠিক আছে, এখন এমন না এমন, এমন থেমে গেছে। এখন কারো যদি মন চায় এখানে ওকার দিবা, দাও, কোনো সমস্যা নাই, এমন দেওয়া যাবে। আর এখানে ওকারটা না দিলেও হবে। ঠিক আছে, তারপর দেখো একা, একাতে কি আছে? এই যে একা, তাহলে শেষে কি একটা আ আছে, তাই না? আ আছে, আ থাকলে আগের এটা কি হয়? স্বরেয় জফলা আকার হয়। লেখো স্বরেয় জফলা আকার, ক আকার, একা হইছে। এটা কিন্তু বোর্ড কোয়েশ্চেন, দেখো রাজশাহী বোর্ড 17তে আসছিল। তারপরে দেখো এখন, এখনে দেখো স্বরেয় জফলা আকার, এখন হইছে। তারপরে দেখো এক, এটাও কিন্তু কি ঢাকা বোর্ড কিসে আসছে বলো? ঢাকা বোর্ড 16তে আসছে। লেখো স্বরেয় জফলা আকার, ক, এক, একে থেমে যাচ্ছে, তাহলে হসন্ত। তেলা পোকা, এখানে কি লা আছে? দেখো লা আছে না? এই যে লা আছে, লা আছে তো, তাহলে আগের এটা কি হবে? আগের এটা হবে হচ্ছে স্বরেয় জফলা আকার। এখানে ব্যঞ্জন বর্ণ আছে, তাই স্বরেয় লেখা যাবে না। হ্যাঁ, জফলা আকার, এর জায়গায় স্বরেয় জফলা আকার। তয় জফলা আকার, ল, তেলা পোকা হইছে। ইজি না? খুবই সহজ, খুবই সহজ। এক, এই তো হচ্ছে, পারতেছো তোমরা। তেলা পোকা। তারপরে দেখো, হ্যাঁ একই রুলস। দেখো এরপরে যদি অ, আ, উ, অনুসার, লা এগুলো থাকে, তাহলে আমাদের কি হয়? স্বরেয় জফলা আকার হয়। কিন্তু এরপরে যদি আবার রস্যই বা রস্যুকার থাকে, তখন কিন্তু এটা কোনো পরিবর্তন হয় না, এই এটা এই থাকে। কি? এই এটা এই থাকে, কোনো পরিবর্তন নাই। আবার শোনো কি বললাম, এরপরে যদি এগুলা থাকে, আমরা তো জানি স্বরেয় জফলা আকার হয়, এইগুলো পর্যন্ত যদি থাকে, কিন্তু এগুলোর পরে যদি আবার একটা রস্যই বা রস্যু থাকে, তখন সেইটা আর পরিবর্তন হয় না, এই থাকে। দেখো খেয়াল করো, এখানে দেখো এরপরে এখানে পাইছি একটা অ, এই যে অ পাইছি, তাহলে হওয়ার কথা ছিল কি? জফলা আকার। কিন্তু এরপরে আরেকটা রস্য ইকার আসছে, রস্য ইকার আসার ফলে এর আর কোনো পরিবর্তন নাই, এই হবে, তাহলে হবে হচ্ছে একটি। ওকে, তারপর দেখো সেম ভাবে একাকী, শেষে একটা দীর্ঘ ইকার আছে, রস্য ইকার বা দীর্ঘ ইকার এখানে হইতে পারে। হ্যাঁ, একাকী। দীর্ঘ ইকার থাকলে আমাদের কি হয়? রস্য ইকার হয় না? একাকী, এই যে একাকী হইছে। তারপর দেখো টেংরি, টেংরিতে কি আছে ভাই? একার আছে, এই যে একার। তারপরে কি আছে? অনুসার আছে, এই যে অনুসার আছে। তারপরে একটা কি আছে? রস্য ইকার আছে, এই যে স্ট্রাকচার মিলছে, তার মানে এর কোনো পরিবর্তন নাই। টেংরি, কিন্তু মাঝখানে একটা পরিবর্তন হবে, অনুসার থাকলে আমাদের দিতে হবে কি? ও, এই জায়গাটা হচ্ছে আমরা খালি চেঞ্জ করব, টেংরি। বোঝা গেছে? ওকে, একটি, একাকী। হ্যাঁ, একজনে বলতেছে একচ্ছত্রটা বুঝিয়ে দেয়। আমি ক্লাসটা নেই, শেষ করি, তারপরে যা কোশ্চেন আছে সবকিছু বলবো। হ্যাঁ, টেংরি। এখন দেখো আমরা যাব হচ্ছে ম্যাজিক সূত্র 2। এতক্ষণ আমরা পড়ছি হচ্ছে ম্যাজিক সূত্র 1, এখন আমরা পড়বো হচ্ছে ম্যাজিক সূত্র 2। এগুলো হচ্ছে সহজ, 4টা ফলা পড়বো এখন আমরা। ঠিক আছে, শুরুতে পড়ি হচ্ছে জফলা। দেখো জফলা তোমরা সবাই চিনো, জফলা কিভাবে লিখে? এইভাবে লিখে জফলা যদি যুক্ত ব্যঞ্জনের সাথে থাকে, তাহলে সেই জফলাটা বাদ দিয়ে দিব। অনেক সহজ না ভাইয়া? দেখো
জফলা যদি যুক্ত ব্যঞ্জনের সাথে থাকে, একটু খেয়াল করো, জফলা যদি যুক্ত ব্যঞ্জনের সাথে থাকে, ভাইয়া বলছে বাদ, তাহলে বাদ দাও। দেখো তাহলে এই যে জফলাটা যে এখানে আছে, কার সাথে আছে বলতো? দন্ত স থ সংযুক্তর সাথে আছে। তাহলে এটা একটা যুক্ত অবস্থায় আছে না, যুক্ত ব্যঞ্জনের সাথে আছে, তাহলে এটা আমাদের কি দিতে হবে? বাদ দিতে হবে। তাহলে এই জফলাটার কোনো কার্যক্রম নাই, আমরা ধরে নিলাম এই জফলাটার কোনো কার্যক্রম নাই। তাহলে দেখো এখন স্বাস্থ্য বলো তো, স্বাস্থ্য, স্বাস্থ্য ছয়ের মতো হচ্ছে স্বাস্থ্য না স্বাস্থ্য? ছয়ের মতো উচ্চারণ হচ্ছে না, যদি ছয়ের মতো হইতো তাহলে দন্তস্ব দিতাম, এখানে ছয়ের মতো হয় নাই, তাহলে দীর্ঘ হচ্ছে তালব্যস্য। স্বাস্থ্য যুক্ত ব্যঞ্জন আছে, ভেঙে লিখতে হবে না? এখন বলো স্বাস্থ্য না স্বাস্থ্য? অ আছে একটা, দিলাম ওকার। অর্ঘ, অর্ঘ দেখো, অর্ঘ আমরা ভেঙে লিখি, অর্ঘ, এই তো হয়ে গেল অর্ঘ। খুবই ইজি না? শেষে জফলা মানে যুক্ত ব্যঞ্জনের সাথে যদি জফলা থাকে তাহলে এটা উঠাই দেব, জাস্ট খালি যুক্ত ব্যঞ্জনটা যে ভেঙে লিখতে হয় সেটা তো আমরা জানি। তারপরে দেখো এই জফলা যদি মাঝে বা শেষে থাকে তাহলে বর্ণটা হবে দ্বিত্ব। দেখো জফলা মাঝে বা শেষে আছে, তাহলে জফলা কোথায় আছে? শেষে। তাহলে যে বর্ণটার সাথে জফলা আছে সেই বর্ণটা লিখবো দুইবার, এটাই রুলস, আর কোনো কিছু না। তাহলে হবে হচ্ছে গদ্য। আর আমরা জানি জফলা যদি থাকে, একটা বর্ণের সাথে যদি জফলা থাকে, পরে যদি জফলা থাকে তাহলে আগের অটা ওকার হয়, তাই না? হবে হচ্ছে গদ্য। হইছে? তারপরে একই দেখো পদ্য, পদ্য হইছে? তাহলে যে বর্ণের সাথে জফলা থাকবে সেই বর্ণটা হবে দ্বিত্ব। তারপরে এটা যদি প্রথমে না থেকে মাঝে বা শেষে থাকে, জফলাটা কোথায় থাকতে হবে? অবশ্যই মাঝে থাকতে হবে বা শেষে থাকতে হবে। হ্যাঁ, তাইলে যে বর্ণটার সাথে জফলা আছে সেই বর্ণটা হবে দ্বিত্ব, আর জফলা উঠে যাবে। ওকে, যদি প্রথমে থাকে তাহলে দেখো, প্রথমে থাকে তাহলে জফলা প্লাস আকার হবে। শুরুতে জফলা থাকলে এরপর একটা আকার দিব, ঠিক আছে? শুরুতে জফলা আছে তাহলে এরপর একটা আকার দিব, ব্যথা। না দেখা গেলে আমি লিখে দিই ব্যথা। ব্যথা, ঠিক আছে? তারপরে দেখো জফলার পরে যদি রস্যই বা দীর্ঘইকার থাকে তাহলে সেখানে একার হয়। তাহলে দেখো এখানে একটা জফলা পাইছি, এরপর একটা দীর্ঘইকার পাইছি, তাহলে এই জফলাটা একার হয়ে যাবে। ব্যতীত, ওকার। ব্যক্তি, জফলার পর একটা রস্যইকার আছে, তাহলে জফলাটা কি হবে? একার হবে, ব্যক্তি। ঠিক আছে? মফলা বোঝা গেছে কিনা বলো তো? ভাইকে একটু কমেন্ট করে জানাও। এই জিসাদ কি বলতেছে দেখো, অবিনাশী, অবিন, আপনি বলছেন হচ্ছে অবিনাশী, কিন্তু বইয়ে দেওয়া আছে হচ্ছে অবিনাশী। ভাই কেমনে কি? সঠিক উচ্চারণ হচ্ছে অবিনাশী, ও দিয়ে লিখলে সেটা হচ্ছে রাইট, ঠিক আছে? অবিনাশী। হ্যাঁ, তোমার কমেন্ট পড়ছি, জি ভাইয়া, ওকে বুঝছি, রাইট। তারপর দেখো মফলা যদি, মফলা যদি, এখন আমরা যাব হচ্ছে টেকনিক ম্যাজিক সূত্র কত? 2 পড়লাম, এখন যাব হচ্ছে আমরা ম্যাজিক সূত্র 3। মফলা, এখন আমরা পড়ব হচ্ছে মফলা। কি? মফলা। তাহলে মফলা যদি যুক্ত ব্যঞ্জনের সাথে থাকে বা প্রথমে থাকে তাহলে সেটা আমরা বাদ দিয়ে দিব। হ্যাঁ, সেই জায়গায় আমরা কি দিব? বাদ দিয়ে দিব। আর মফলা হচ্ছে এমন একটা জিনিস প্রেমিকার মতো, বুঝছো? মফলা কি বলতো? মফলা হচ্ছে প্রেমিকার মতো বা প্রেমিকের মতো। মফলা যদি আমাদের জীবন থেকে চলে যায় তাহলে আমাদের জীবনে একটা স্মৃতি রেখে যায়। কি? একটা স্মৃতি রেখে যায়। স্মৃতিটা কি? স্মৃতিটা হচ্ছে চন্দ্রবিন্দু। কি কষ্ট, তাই না? দেখো যুক্ত ব্যঞ্জন সাথে যদি আমাদের থাকে অথবা প্রথমে থাকে তাহলে সেই মফলাটা আমরা বাদ দিয়ে দিব, কিন্তু মফলা যে জায়গা থেকে উঠে যাবে, চলে যাবে, সেই জায়গায় রেখে যাবে একটা স্মৃতি। স্মৃতি কি? স্মৃতি হচ্ছে চন্দ্রবিন্দু। দেখো তাইলে এখানে দেখো স্মরণ, স্মরণ। আচ্ছা স্মরণে আমাকে বলো তো দন্তস্বর উচ্চারণটা কি? ছর মতো, স্মরণ না স্মরণ? স্বর মতো। তাহলে স্বর মতো হয়েছে যেহেতু, তাহলে তালব্যস্য। এখানে মফলা ছিল, শুরুতে মফলা, আমরা জানি প্রথমে মফলা থাকলে সেটা বাদ দিয়ে দিলাম, কিন্তু মফলা যে চলে গেল, রেখে গেল স্মৃতি। স্মৃতি কি? চন্দ্রবিন্দু।
স হইছে। এখন দেখো স্মরণ দন্তন্য। এখন এখানে ওকারটা কেন দিছি বলতে পারো, এখানেও অ আছে, এইখানেও অ আছে, তাইলে অর আগে যদি অ থাকে তাহলে পরের অটা হয়ে যায় হচ্ছে ওকার। একটু আগে পড়ছি আমরা, তাহলে এখানে হচ্ছে ওকার হয়েছে। স্মারক, স্মারকে দেখো ছয়ের মতো উচ্চারণ হচ্ছে না, ছয়ের মতো উচ্চারণ যদি না হয় তাহলে সেখানে আমরা দিব হচ্ছে তালব্য স, সা স্মারক হয়েছে। তাহলে ম ফলা উঠে গেছে, রেখে গেল স্মৃতি। স্মৃতি কি? চন্দ্রবিন্দু। তাহলে দেখো গ ম, এই বুঝতেছো তোমরা? একটু কমেন্ট করে জানাও। দেখো তাহলে এই মফলাটা যদি আমাদের মাঝে বা শেষে থাকে তাহলে হবে দ্বিত্ব। আমরা জানি মাঝে বা শেষে মফলা যে কোনো ফলা থাকলে হবে, মাঝে বা শেষে থাকলে সেটা হয়ে যাবে হচ্ছে ভাই দ্বিত্ব। কি? মাঝে বা শেষে থাকলে সেটা হয়ে যাবে হচ্ছে দ্বিত্ব, এবং দ্বিতীয় অক্ষরে চন্দ্রবিন্দু বসবে, এটা তো আমরা জানি। মফলা উঠে গেলে সেখানে চন্দ্রবিন্দু বসে। তাহলে মাঝে বা শেষে যদি মফলা থাকে তাহলে বর্ণটা হবে দ্বিত্ব, যে বর্ণের সাথে মফলা থাকবে। তাহলে মফলা কার সাথে আছে? দশ সাথে আছে না? তাহলে দ লিখবো হচ্ছে দুইবার। দেখো পদ্ম। এখন দেখো তো কোন জায়গায় থামতেছে? পদ্ম। তাহলে পদে গিয়ে থামতেছে, আর দতে গিয়ে লম্বা হচ্ছে উচ্চারণ, পদ্ম। তাহলে ওকার। পদ্মাক্ষ একইভাবে পদ্মাক্ষ। ঠিক আছে না? অনেক সহজ না? ইজি না? এখন দেখো একটা জিনিস দেখো, গ ম সংযুক্ত, দন্তন্য ম সংযুক্ত, ল ম সংযুক্ত, এগুলো যদি থাকে, হ্যাঁ, তাহলে ম উঠবে না। কি বললাম? গর সাথে ম সংযুক্ত, দন্তন্যর সাথে ম সংযুক্ত, লর সাথে ম সংযুক্ত, এগুলো যদি থাকে তাহলে মটা উঠে না। ঠিক আছে? মটা মর মতোই থাকে। তাহলে দেখো যুগ্ম, জাস্ট খালি আমাদের এখানে মনে রাখতে হবে ভেঙে লিখতে হবে, আর কোনো কাজ নয়। ভেঙে লিখবো। তাহলে শুধু ভেঙে লিখো তো যুগ্ম রে, ভেঙে লিখলে কি হয়? যুগ ম। জন্মকে ভেঙে লিখলে কি হয়? জন্ম। গুল্মকে ভেঙে লিখলে কি হয়? গুল্ম। গুল্ম। হইছে না? এই বুঝতে সমস্যা আছে কারো? কোনো ম্যাজিক সূত্র 3, ম্যাজিক সূত্র 3 বুঝতে কারো সমস্যা আছে? একটু কমেন্ট করে জানাও। ম্যাজিক সূত্র 3। হ্যাঁ যুগ্ম, যুগ্মতে এই যে সরি যুগ্ম আমরা জানি যে জায়গায় জ হয় সেই জায়গায় হবে হচ্ছে বর্গীয় জ। হ্যাঁ, থ্যাংক ইউ ধরাই দেওয়ার জন্য। এটা হচ্ছে লিখতে লিখতে অনেক জায়গায় মিস্টেক হয়ে যায়। ভাইয়া সব বুঝছি, রাইট। হ্যাঁ যুগ্ম, যুগ্মতে হচ্ছে বর্গীয় জ না। পরবর্তী ক্লাস কয়টায়? পরবর্তী ক্লাস দিই নাই তো আজকে। দেও নাই? আজকে তার ক্লাস নাই। শুভর ক্লাস 3:30টায় কোনো ক্লাস নেই? আমরা চলে যাবো এখন ইফতার করতে। কই যাব? স্কাই লঞ্চে। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা পড়বো হচ্ছে ম্যাজিক সূত্র 4। বফলা যদি দেখো, বফলাটা যদি আমাদের প্রথমে থাকে তাহলে বফলাটা কি হয়ে যাবে ভাইয়া? বাদ দিয়ে দিব, কোনো কাজ নাই। ঠিক আছে? তাহলে দেখো বফলা কোথায় আছে? শুরুতে আছে। তাহলে বফলার কোনো কার্যক্রম আছে? নাই, বফলাটা ডাইরেক্ট বাদ। এখন দেখো স্বাধীন, স্বাধীন শব্দটাতে কি আছে ভাইয়া? ছয়ের মতো স্বাধীন বলছি আমি, সা সা না সা, সা ছয়ের মতো হয় নাই। ছয়ের মতো যদি না হয় তাহলে আমরা বসাইতে হবে হচ্ছে তালব্য স, সা ধীন। স্বাধীনও না, স্বাধীন থেমে গেছে। ঠিক আছে? দীর্ঘইকার থাকলে সেই জায়গায় দিতে হয় হ্রস্বইকার দিলাম। স্বাগত একইভাবে, স্বাগততেও ছর মতো হচ্ছে না, স্বাগত আমরা কখনো বলি না, বলি স্বাগত। তাহলে তালব্য স, স্বাগত একটা ও আছে, তাহলে ওকার দিলাম, স্বাগত। হইছে? কেউ যদি দাও এখানে ওকার দিবা তাহলে ভুল না, এখানে ওকার দিলেও রাইট, ওকার না দিলেও রাইট। দেখো এই যে বফলাটা যদি আমাদের মাঝে বা শেষে থাকে তাহলে দ্বিত্ব। আমরা জানি যত ফলা আছে ভাইয়া, মনে রাখবো এক কথায়, যত ফলা আছে না
মাঝে বা শেষে থাকলে সেখানে দ্বিত্ব হয়ে যায়, মানে দুইবার লিখতে হয়। যে বর্ণটার সাথে ফলাটা থাকে সে বর্ণটা দুইবার। ইজি। দেখো বিশ্বাস, বিশ্বাস শব্দটা যে বফলা আছে হচ্ছে তালব বসার সাথে, তাহলে তালব বসা কয়বার লিখতে হবে? দুইবার। লিখলাম হচ্ছে বিশ্বাস। এখন দেখো বিশ্বাস শেষে দন্তস্ব আছে, আমরা জানি দন্তস্ব বা তালব্যস্ব থাকলে উচ্চারণটা কি ছর মতো হচ্ছে কিনা দেখতে হবে। বিশ্বাস আমরা কি বলি বিশ্বাস নাকি বিশ্বাস? শ্বাস শয়ের মতো উচ্চারণ হচ্ছে, তাহলে দিলাম হচ্ছে তালব্যস্ব বিশ্বাস। একইভাবে দেখো আস্বাদ, আস্বাদ হয়েছে আস্বাদ, এখানে দন্তস্বটা স্বর মতো উচ্চারণ হয়েছে, তাই দিলাম হচ্ছে তালব্যস্ব আস্বাদ। এখন দেখো হ বফলা যদি থাকে কোনো জায়গায়, সেই জায়গায় আমরা দিব হচ্ছে উচ্চারণে ও ভ, ঠিক আছে? তাহলে এখানে হ বসন যুক্ত আছে, তাহলে উচ্চারণ আমরা কি দিব? দেখো হ বসন যুক্ত আছে, উচ্চারণে কি দিব দেখো তো? হয়েছে? ইজি না? অনেক ইজি, তাই না? জিহ্বা আহ্বান। ভাইয়া নক্ষত্রের উচ্চারণ কিভাবে? দেখাবো রে ভাইয়া, দেখাবো। এখন আমরা যাব হচ্ছে রফলাতে। এই যে রফলা পড়াইতে পড়াইতে রফলার যার যার কোশ্চেন আছে আমি কোশ্চেন নিব, তোমরা সবাই কোশ্চেন করবে আমাকে। দেখো রফলা যদি প্রথমে থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না, তাহলে রফলা প্রথমে থাকলে কি মজা, কোনো পরিবর্তনই করতে হয় না। ভাইয়া বলছে নো চেঞ্জ। তাহলে দেখো প্রশস্ত রফলা শুরুতে আছে, তাহলে এখানে কোনো পরিবর্তন হবে হবে না। কিন্তু আমরা জানি শুরুতে রফলা থাকলে সেখানে আমাদের কি দিতে হয় বলো তো? সেখানে দিতে হচ্ছে একটা ওকার। হয়েছে? দন্তস্ব সংযুক্ত। দেখো সংযুক্ত থাকলে আমরা ভেঙে দিই, প্রশস্ত। হয়েছে? তারপরে দেখো শ্রাবণ। শ্রাবণ শব্দটা যদি আমরা ভাঙি তাহলে কি হচ্ছে? শ্রাবণ। ছয়ের উচ্চারণ কি ছর মতো হচ্ছে না? শ্রাবণ ছয়ের মতো হচ্ছে, তাহলে ছয়ের মতো হইলে আমরা দিতে হবে দন্তস্ব শ্রাবণ। হয়েছে? শ্রাবণ। এখানে ওকার দেওয়ার কারণ কি? আগে আকার আছে। ওকে, তো মাঝে বা শেষে থাকলে যে দ্বিত্ব, এটা আমি তো বারবার বলতেছি তোমাদের। দেখো মাঝে বা শেষে যত ফলা থাকবে সব দ্বিত্ব হবে, হ্যাঁ, কিন্তু দ্বিতীয় বর্ণে রফলাটা থাকবে, এটা মনে রাখবা জাস্ট খালি। দেখো মাত্র, তাহলে তোর সাথে রফল আছে, তাহলে তো দিতে হবে দুইবার। আর দ্বিতীয় বর্ণে রফলা থাকবে মাত্র, তাহলে ওকার বসাইছি। বিদ্রোহ, দেখো বিদ্রোহতে আমাদের কি দিতে হবে? বিদ্রোহ, কারণ হচ্ছে রফলাটা আছে 10 সাথে, তাহলে দ হবে দুইবার। বিদ্রোহ। হয়েছে? এখন বলো আর কি কোশ্চেন আছে? এই যে সুস্মিতার উচ্চারণ কি হবে? ইফতি জান্নাত বলে দিছে সুস্মিতা, রাইট, তোমার উচ্চারণটা সঠিক হয়েছে। ভাইয়া যথাক্রমেটা বুঝিয়ে দেন আর শ্রদ্ধাম পদ। আচ্ছা বুঝাই দিচ্ছি, দেখো আমি উচ্চারণগুলো একটু পিক করি। হ্যাঁ, উচ্চারণটা কই? যথাক্রমে। আরেকটা নিলাম হচ্ছে শ্রদ্ধাস্পদ। ওকে, এই দুটো উচ্চারণ আমি একটু করি। দেখো সুস্মিতার উচ্চারণ কি হবে? নিলাম সুস্মিতা। অত্যাবশ্যকের উচ্চারণ কি হবে? অত্যাবশ্যকের উচ্চারণ করে দেন। অত্যাবশ্যক নিলাম নক্ষত্র, নিলাম নক্ষত্র। আচ্ছা দেখো, এখন দেখো যথাক্রমে, এই যে যথাক্রমে একজন বলছিলা, দেখো যথাক্রমে যদি আমি করি তাহলে এই যে অন্তস্থ জ থাকলে আমাদের দিতে হয় কি? বর্গীয় জ, দিলাম বর্গীয় জ, জ। তো তারপরে আছে হচ্ছে যথা,
হয়েছে যথা, তারপরে হচ্ছে আছে এখানে ক্রমে, হ্যাঁ ক্রমে, তাহলে যথাক্রমে। দেখো তো রফলাটা কোথায় আছে, রফলাটা মাঝে বা শেষে আছে না, এই রফলাটা কোথায় আছে, মাঝে বা শেষে। মাঝে বা শেষে থাকলে দুইবার লিখতে হয় না, এই দুইবার লিখতে হয় কিনা বলো তো, দুইবার লিখতে হয়। তাহলে কর সাথে রফলা আছে, ক লিখতে হবে দুইবার। দ্বিতীয় বর্ণে কি থাকে, দ্বিতীয় বর্ণে রফলাটা থাকে, এই যে রফলা লিখলাম দ্বিতীয় বর্ণে, যথাক্রমে। এখন দেখো যথাক্রমে হইছে, যথাক্রমে হইছে না, এই হচ্ছে যথাক্রমের সঠিক উচ্চারণ, যথাক্রমের সঠিক উচ্চারণ। এখন দেখি শ্রদ্ধাস্পদ। আচ্ছা শ্রদ্ধাস্পদে আমরা যদি করি, শুরুতে যদি রফলা থাকে তাহলে সেই জায়গায় আমাদের দিতে হয় হচ্ছে ওকার, শ্রদ্ধা। এখন এইখানে একটা কথা আছে দেখো, শ্রদ্ধা। আচ্ছা শ্রদ্ধা উচ্চারণটা আমাদের করতে ছয়ের মতো উচ্চারণ করছি না ছয়ের মতো, বলো তো? শ্রদ্ধা ছয়ের মতো হয়েছে, ছয়ের মতো যে জায়গায় হবে সেই জায়গায় দিব হচ্ছে দন্তস্ব, সে জায়গায় কি দিব, দন্তস্ব। শুরুতে রফলা আছে, দিলাম ওকার, শ্র। এইখানে যুক্ত ব্যঞ্জন আছে, যুক্ত ব্যঞ্জন থাকলে লিখতে হবে ভেঙে, দেখো ভেঙে লিখি, শ্রদ্ধা হয়েছে শ্রদ্ধা। এখানে আবার যুক্ত ব্যঞ্জন আছে, ভেঙে লিখো শ্রদ্ধাস। আমি একটু এখানে লিখলে দেখা যাবে না তো, নিচে লিখি, হ্যাঁ শ্রদ্ধাস পদ, পদ, এই যে হচ্ছে তোমার শ্রদ্ধাস্পদ সঠিক উচ্চারণ হয়েছে, শ্রদ্ধাস্পদ। এই যে শ্রদ্ধাস্পদ, ঠিক আছে, শ্রদ্ধাস্পদ কোনো ঝামেলা আছে, শ্রদ্ধাস্পদ। এখন দেখি আমরা সুস্মিতা। সুস্মিতা শব্দটা করলে সু, সু মানে হচ্ছে স্বর মতো হচ্ছে না ছর মতো, সুস্মিতা আমরা কাউকে বলি না, সুস্মিতা স্বর মতো উচ্চারণ হচ্ছে, স্বর মতো উচ্চারণ হইলে সেখানে দিতে হবে হচ্ছে তালব্যস্য, ঠিক আছে, ওকা সুস। এখানে আবার দন্তস্ব আছে, তালব্যস্য হচ্ছে সুস মিতা, এই যে সুস্মিতা হয়েছে, সুস্মিতা। অত্যাবশ্যক শব্দটা কি বলছিল, অত্যাবশ্যক। অত্যাবশ্যকটা একটু খেয়াল করো, অত্যাবশ্যক। এখানে জফলা আছে না, জফলা আছে, জফলা থাকলে আগের অটা কি হয়ে যাবে, ও হয়ে যাবে। জফলা যদি কোনো বর্ণের মাঝে বা শেষে থাকে, কোনো শব্দের মাঝে বা শেষে থাকে, আমরা জানি মাঝে বা শেষে ফলা থাকলে সে বর্ণটা হয় দুইবার, তো দুইবার তো হবে দুইবার, ও তা হইছে। এখন তালব্যস্যের সাথে আবার জফল আছে, তাহলে তালব্যস্য কয়বার লিখতে হবে বলো তো, দুইবার লিখতে হবে, অত্যাবশ্যক, অত্যাবশ্যক, এই যে অত্যাবশ্যকের সঠিক উচ্চারণ, অত্যাবশ্যক। নক্ষত্র, কে নক্ষত্র বলছিলা, দেখো পরে ক্ষীয় থাকলে আগে অটা কি হয়ে যায়, ওকার হয়ে যায়, তাহলে হবে হচ্ছে নখ। ক্ষীয় থাকলে আমাদের কিভাবে লিখতে হয়, মাঝে বা শেষে থাকলে নক্ষত্র, তাহলে তয় রফলা, তোর সাথে রফলা আছে তাই না, তোর সাথে রফলা, তাহলে রফলাটা যদি মাঝে বা শেষে, তাহলে শেষে আছে না রফলাটা, তাহলে যে বর্ণের সাথে আছে সে বর্ণটা দ্বিত্ব হবে তাই না, তো তোর সাথে আছে, তো হচ্ছে দ্বিত্ব, এবং দ্বিতীয় বর্ণের সাথে কিন্তু আমাদের রফলা থাকে। নক্ষত্র হইল কি না বলো তো, এই বাচ্চারা বলো। ইফতি জান্নাত বলতেছে ভাইয়া অবিনাশী উচ্চারণ আপনি বলেন এভাবে, কিন্তু বইয়ে দেওয়া আছে। আচ্ছা কেমনে কি, ঠিক আছে, না বোধকতায়, আচ্ছা বইয়ে অবিনাশী আছে, ওকে, বোঝাই বলেন আপু কখন হবে, না বোধক অর্থে ও ও ও কখনো, আচ্ছা এটা হচ্ছে তোমার, আমি বলি তোমাকে, এটা হচ্ছে অধ্বনির উচ্চারণ হচ্ছে দুই রকমের হয়, একটা হচ্ছে সংবৃত, একটা হচ্ছে বিবৃত। দেখো সংবৃত, একটা হচ্ছে বিবৃত। তাহলে সংবৃত উচ্চারণটা হচ্ছে অধ্বনির উচ্চারণ যখন ও এর মতো হয় তাহলে তখন সেটা হচ্ছে সংবৃত, আর অধ্বনির উচ্চারণ যখন ও এর মতো থাকে তখন সেটা হচ্ছে বিবৃত। একটা রুলস আছে, তোমার রুলসটা ঠিক, এটা হচ্ছে যদি হচ্ছে নাবোধক হয়, নাবোধক, হ্যাঁ নাবোধক হয়, তাহলে নাবোধকে হচ্ছে অটা বিবৃত থাকে, হ্যাঁ নাবোধকে হচ্ছে অটা বিবৃত থাকে, তাই হচ্ছে অবিনাশীতে হচ্ছে অটা বিবৃত, সরি।
গুড, তুমি পারছো, এটা তোমার উত্তরটা সঠিক হয়েছে। হ্যাঁ, ও আর ও কখন, আচ্ছা ও আর ও কখন হয় এটা নিয়ে একটু ক্লিয়ার করেন। দেখো অধ্বনি উচ্চারণ তাহলে কয় প্রকার, সংবৃত আর হচ্ছে বিবৃত। হ্যাঁ, তাহলে বিবৃত কখন হয়, বিবৃত হচ্ছে সংবৃতর যে নিয়মগুলো পড়াইলাম তোমাকে, ওই নিয়মের বাহিরে যদি কোনো কিছু যায়, দেখো যে এই যে নেগেটিভ নাবোধক হয়েছে, আর কিছু জানার দরকার নেই, এর বাইরে পরীক্ষায় আসবে না, ঠিক আছে, এর বাইরে পরীক্ষায় আসে না। আসলে হচ্ছে উচ্চারণে এই নিয়মগুলো হচ্ছে মানুষের বানানো, আগে ভাষাতে তো কোনো নিয়ম থাকে না, যখন ব্যাকরণ তৈরি করে আমরা একটা প্যাটার্নে নিয়ে আসি তখন সেটাকে নিজেদের মতো মডিফাই করে আমরা রুলস তৈরি করি। এটা হচ্ছে উচ্চারণ করার সময় তুমি খেয়াল করবা তোমার মুখটা কি গোল হচ্ছে কিনা। আমি সহজ বুদ্ধি দিয়ে দিই, মুখটা কি গোল হচ্ছে কিনা। দেখো আমি একটা দুইটা শব্দ বলি, একটাকে বললাম হচ্ছে আমি অবিনাশী, একটা বললাম এটা নেগেটিভের কারণে হচ্ছে অ, আর আমি বললাম হচ্ছে অতি, অতি। তাহলে দুইটা শব্দ যদি আমি একটু বলি, একটা হচ্ছে অবিনাশী, এখানে কি মুখটা কতটুকু গোল হয়েছে, অবিনাশী। আরেকটা বললাম হচ্ছে অতি, বলো, একটা বললাম অতি, অতি, আরেকটা বললাম হচ্ছে অবিনাশী। তাহলে কোনটা গোল হয়েছে বলো তো, অতিতে আমার মুখটা কিন্তু একটু গোল হয়েছে, উচ্চারণ করার সময় আমাদের মুখটা গোল হয়েছে। তাহলে যেখানে আমাদের উচ্চারণ করার সময় মুখটা গোল হয় সেখানে হচ্ছে অ হয়, সবসময় ওর জায়গায় ও হয়, মানে উচ্চারণটা সংবৃত হয়, এক কথায় শেষ। আর যে জায়গায় মুখটা হচ্ছে দেখবা গোল হচ্ছে না উচ্চারণ করার সময়, সেইটা অই থাকে, মানে হচ্ছে বিবৃত। এটা হচ্ছে মেইন যে রুলস, যেভাবে উচ্চারণ করতে হয়, উচ্চারণের বেসিক ফর্মুলা হচ্ছে এটা, রাইট ব্রো। আরো কোনো কোয়েশ্চেন আছে বলো। আরো কোয়েশ্চেন আছে কারো, অকৃতজ্ঞ না, আচ্ছা অকৃতজ্ঞ দেখাই। আচ্ছা দেখো অকৃতজ্ঞ, ঠিক আছে, তাহলে এখানে দেখো অকৃতজ্ঞ বানানটা করো, তাহলে শেষে যদি পরে যদি আচ্ছা অকৃতজ্ঞ, তাহলে অকৃতজ্ঞতে তোমরা হচ্ছে অকৃতজ্ঞ, আচ্ছা এটা উচ্চারণটা কি হবে বলো তো, এটা কি হাপুদক না নাবুদক, তোমাদের এটা আমি একটা টাস্ক দিলাম। হ্যাঁ, অকৃতজ্ঞটা তোমরা একটু করো, করে আমাকে কমেন্টে দাও, দেখি যে কয়জনের হচ্ছে কয়জনের হচ্ছে না। হ্যাঁ, একজন বলতেছে অকৃতজ্ঞ, হ্যাঁ, তারপরে আমি দেখবো একটু কমেন্ট পড়ব। হ্যাঁ, বলো বলো, ফার্স্ট কমেন্ট করো একটু। আমাদের বেসিক ক্লাস শেষ, এখন হচ্ছে আমরা হচ্ছে সলভ করবো জাস্ট। হ্যাঁ, তাহলে কি হচ্ছে বলো, উচ্চারণটা কি হবে, সঠিক উচ্চারণ কি, বুঝছি ভাই, কি বুঝছো, অকৃতজ্ঞ, এই যে অকৃতজ্ঞ, তোমরা নিজেরাই পারতেছো, দেখছো। তাহলে অকৃতজ্ঞটা কি হয়েছে দেখে নাও, অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ কি নাবুদক, নাবুদকে সবসময় হচ্ছে সংবৃত উচ্চারণ হয় না, সবসময় বিবৃত উচ্চারণ হয়, এই তো মাত্র দেখাইলাম অকৃতজ্ঞ। তাহলে এখানে দেখো ওর জায়গায় আমাদের অই থাকবে, অ কৃতজ্ঞ, ওই যে কৃতজ্ঞ, অকৃতজ্ঞ, এই হচ্ছে আমাদের অকৃতজ্ঞ উচ্চারণ হয়েছে, অকৃতজ্ঞ, রাইট। এখন আরো কোনো সমস্যা আছে, অকৃতজ্ঞ। তথ্য প্রযুক্তিটা ভাইয়া
বলবেন একটু। আচ্ছা, তথ্য প্রযুক্তি, এই তথ্য প্রযুক্তি আমিও করতেছি, আর তোমাদের সবার কাজ হচ্ছে কি কমেন্টে তথ্য প্রযুক্তি যেটা আছে ওই তথ্য প্রযুক্তির উচ্চারণটা লিখে দাও। আমি তথ্য প্রযুক্তি বানানটা লিখে দিই। হ্যাঁ, তথ্য প্রযুক্তি, তথ্য প্রযুক্তি করো। তাহলে শুরুতে যদি জফলাত, পরে যদি জফলাত থাকে তাহলে তোরটা কি হবে? ওকার হবে। এখন জফলাত, জফলা আছে, তাহলে জফলা থাকলে বর্ণটা কি হয়? দ্বিত্ব হয়। তথ্য তথ্য, তাহলে তথ্য প্রযুক্তি, প্রযুক্তিতে কি আছে? রফলা আছে, ঠিক আছে না? তো রফলাটা কোথায় আছে বলো তো? রফলা মাঝে পাশে এসে থাকলে দ্বিত্ব হয়, তাই না? দ্বিত্ব না দিলেও হচ্ছে এখানে। প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, এই যে যুক্তিতে হচ্ছে বর্গীয় জ হবে, কারণ আমরা জানি যন্তস্থ জ থাকলে বর্গীয় জ হয়। এই হচ্ছে তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি, এই তো হচ্ছে। তোমরা সবাই পারতেছো তো? তথ্য প্রযুক্তি তাহলে কি হচ্ছে? তথ্য, তথ্য প্রযুক্তি, এই যে তথ্য প্রযুক্তি, ঠিক আছে না? এখন একজন বলতেছে হচ্ছে গ্রীষ্মকাল, ঠিক আছে? হ্যাঁ, গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল, গ্রীষ্মকালটা আমি একটু বানানটা লিখে দেই। হ্যাঁ, বানানটা লিখে দিলে তোমরা পারবা। দেখো আমি একটু হচ্ছে ইয়াতে চলে যাই, হোয়াইট বোর্ডে যাই একটু। কার কি বানানোর সমস্যা আছে আমি একটু দেখি। দেখো তাহলে এখানে আমি লিখলাম হচ্ছে গ্রীষ্মকাল। হ্যাঁ, গ্রীষ্মকালটা সবাই একটু করো তো। গ্রীষ্মকাল করলে কি হচ্ছে দেখো তো? তাহলে দীর্ঘইকার থাকলে আমাদের রস্বইকার হয়, তাই না? দিলাম রস্বইকার। মর্দনস থাকলে কি দিতে হয়? তালবস্য দিতে হয়। আর এখানে মফলা আছে, মফলা যে বর্ণের সাথে থাকবে সেই বর্ণ হচ্ছে দ্বিত্ব। গ্রীষ্ম, তাই না? গ্রীষ্ম। আর হচ্ছে কি যে কাল, গ্রীষ্মকাল। এখন মফলা যেখান থেকে উঠে যাবে সেখানে রেখে যাবে স্মৃতি, গ্রীষ্মকাল। স্মৃতি কি চন্দ্রবিন্দু। ব্রহ্মাণ্ড বুঝিয়ে দেন, ব্রহ্মাণ্ড। আচ্ছা, ব্রহ্মাণ্ড করো। এই ব্রাহ্মণটা করো তো একটু। এটা করলে কি হচ্ছে? হ্যাঁ, তাহলে ব্রাহ্মণটা করো। ব্রাহ্মণ করলে কি হচ্ছে দেখো? এই যে এখানে আছে কি হম সংযুক্ত, তাহলে দিব হচ্ছে ব্রাহ্মণ্ড। এই যে ব্রহ্মাণ্ড হইছে, মহ ব্রহ্মাণ্ড, এই তো হয়েছে। তোমরা পারতেছো তো? গ্রীষ্মকাল, এই তো হচ্ছে গ্রীষ্মকাল। আহ্বানের আহ্বান কি হবে? আহ্বান কি হবে ভাইয়া? এই আহ্বান দেখাইছি না তোমার? জিসা, তোমার মাইট দিব। হ্যাঁ, তোমার মাইট দেওয়া উচিত। আহ্বান, আমরা জানি হ ব সংযুক্ত থাকলে সবসময় কি হয়? ও ভ। তাহলে আহ্বান করো। আহ্বান করলে কি হচ্ছে? আহ্বান, এই তো আহ্বান হয়েছে। হ্যাঁ, আহ্বান শেষে হচ্ছে একটা হসন্ত, রাইট। ব্রহ্মাণ্ড, এই তো হচ্ছে। আর কার কোন জায়গায় ঝামেলা বলো তো? আর কার কোন জায়গায় ঝামেলা? সব ঝামেলা আজকে সলভ করে ফেলো। হ্যাঁ, আহ্বান ও না, আহ্বান ও না, আহ্বান থেমে যাচ্ছে। হ্যাঁ, তো থেমে গেলে সেখানে দিতে হচ্ছে আমাদের হসন্ত। হর্ষ চিহ্ন কখন হয়? হর্ষ চিহ্ন হচ্ছে ভাইয়া উচ্চারণ যেখানে থেমে যায় সেখানে হর্ষ চিহ্ন হয়। আমরা একটু আগে খুব ভালোভাবে পড়ছি যে অক্ষর কি, যে জায়গায় অক্ষরে হচ্ছে থামে, একটি শেষ যতটুকু উচ্চারণ করতে পারি তারপরে তো থেমে যায়, থেমে গেলে আমরা হসন্ত দিই। আর যদি বর্ণটার সাথে কার বা ফলা থাকে তাহলে সেখানে হসন্ত হয় না, কোনো একটা স্বাধীন বর্ণের সাথেই হসন্ত হয় যদি অ না থাকে। হৃৎপিণ্ড, একজনের বলছে হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড করো। হৃৎপিণ্ডটা করো সবাই, সবাই কমেন্টে হৃৎপিণ্ড করো। তো
তো হৃৎপিণ্ড করলে কি হচ্ছে? হৃৎপিণ্ড হইছে। আবার যদি কেউ করতে চাও হচ্ছে এই যে এটা করতে চাও, হর রিকারের জায়গায় অন্তঃস্তর করতে চাও, তাহলে এইটাও রাইট, এইটাও রাইট, কোনোটা কাটার সিস্টেম নেই। হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড। হ্যাঁ, ঐশ্বর্য কি হবে? এই ঐশ্বর্য করো। ঐশ্বর্য, এই ঐশ্বর্য কি হবে বলো তো? হ্যাঁ, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড দুইভাবেই রাইট। ভাই শুভ, ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ, ক্লাস চলতেছে। এই ঐশ্বর্য, ঐশ্বর্য করলে কি হবে বলো? ওই থাকলে আমাদের কি দিতে হবে? ওই সৌর্য, সৌর্য, এই যে ঐশ্বর্য হয়েছে না? কি অবস্থা দিদার, ভালো আছো? তাহলে এই যে ঐশ্বর্য বানান হয়েছে। তারপরে হচ্ছে হ্যাঁ ঐশ্বর্য, ঐশ্বর্য। আ আর অ থাকলে ও, পণ্য শব্দ থাকলে রসুব ওপ, সেটা আসে না দেখে তোমাদের এটা আমি পড়াইছি, আসলে সেটা পড়াই দিতাম, বোঝো নাই? ওকে, ঐশ্বর্য। দন্তস্ব না তালব্যস্য। এই রাষ্ট্রপতি করো তো, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি করলে কি হয় বলো? রাষ্ট্রপতি তোমরা নিজেরাই করো, আমি দেখি হয় কিনা, তোমাদের নিজেদের দিয়ে করাই। ঐশ্বর্য, তাহলে রাষ্ট্রপতি করলে কি হবে বলো? রাস না রাস? রাস, তাহলে তালব্যস্য, তাই না? রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, এখানে একটা হসন্ত হবে, রাষ্ট্রপতি। আর কি, আর কি ঝামেলা দেখি? হ্যাঁ রাষ্ট্রপতি, এই তো হচ্ছে। আর কি, আর কোন জায়গায় ঝামেলা বলো? আর ঝামেলা নাই? হ্যাঁ ঐশ্বর্য বানাটা না, এই যে ঐশ্বর্যতে তো বফলা আছে না, বফলার কারণে দিতে হবে, সরি, তাহলে এখানে কি হবে? ঐশ্বর্য, রাইট। রাষ্ট্রপতি, রাইট। তারপর দেখো তালব্যস্য দন্তস্ব, এর সহজভাবে কিভাবে বুঝবো? সহজভাবে হচ্ছে দেখবা, ইংলিশে যদি কেউ মনে রাখো, এস এর উচ্চারণ হচ্ছে দন্তস্বর মতো, এস এইচ এর উচ্চারণ হচ্ছে তালব্যস্যর মতো। ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে। এস এইচ এর মতো যদি উচ্চারণ হয় তাহলে তালব্যস্য, এস এর মতো উচ্চারণ হলে দন্তস্ব। এইটা হচ্ছে ইংলিশে একটা প্যাটার্ন, এইভাবে মনে রাখতে পারো। হ্যাঁ, আচ্ছা, আমি যদি একটা ফেসবুকে এটা তোমার ছবি দিয়ে ক্লাসের সহ ছ এর মতো উচ্চারণ হইলে সেখানে হচ্ছে দন্তস্ব, আর ছ এর মতো উচ্চারণ যদি না হয় তাহলে সেখানে হচ্ছে তালব্যস্য। এই হচ্ছে সিস্টেম। রেকর্ড করতে আসলাম, এখনো ক্লাস হচ্ছে, রাইট। এই বৈসাদৃশ্য করো তো, একজন বলছে বৈসাদৃশ্য, বৈসাদৃশ্য করো। বৈসাদৃশ্য, বৈসাদৃশ্য বানানটা করো তো তোমরা, তোমরা নিজেরা করবা, আমি দেখবো হচ্ছে কিনা। বৈসাদৃশ্য, তো বই থাকলে কি হয় বলো তো? এই যে ঐকার থাকলে কি হয়? বই হইছে।
সাদৃশ্য, সা সা ছর মতো উচ্চারণ হয় নাই, তাহলে দিতে হবে হচ্ছে তালব্য স। বই সা সাদৃশ্য, হ্যাঁ সাদৃশ্য, এই যে বৈসাদৃশ্য, ঠিক আছে, বৈসাদৃশ্য হয়েছে। একজন বলছে চর্যাপদ, চর্যাপদ লেখো, চর্যাপদ। তাহলে দেখো চর্যাপদ লিখলে কি হচ্ছে, দেখো এখানে কি আছে, যুক্ত ব্যঞ্জন আছে, যুক্ত ব্যঞ্জন থাকলে আমাদের ভেঙে লিখতে হয়। দেখো চোর যা, অন্তস্থ জ থাকলে তো বর্গীয় জ, এটা তো বোঝাইছি। দেখো চর্যাপদ, এখন দেখো চর্যাপদে থামছে, চর্যাপদ, এখানে আগে একটা আ আছে, আ থাকলে হয়ে যায় কি, পরে একটা ও হয়ে যায়, তাই না? এই যে চর্যাপদ, বৈসাদৃশ্য, রাইট। তাহলে বৈসাদৃশ্য, হ্যাঁ হয়েছে। এই তাকাইবা, তোমার একটা ছবি তুলতাম। হাই, এমনিতে একটা ছবি তুলতেছি, ছবি দিলে ক্লাস শেষে, হ্যাঁ বললে দিই ওদেরকে, আমি এইদিকে তাকাও ক্যামেরার দিকে, আমি আচ্ছা ফেসবুকে আপলোড করবো আর কি। এই যে এটা আজকে মানে তোমার প্রথম ক্লাস না আজকে পেয়েছে, ক্লাসটা কেমন ছিল জাস্ট আমি করবো আর কি। ওদেরকে জিজ্ঞে করলে বলে দিও, কারণ আমাদেরকে বলে সবাই, আমাদেরকে বলে দিই সুন্দর করে। চর্যাপদ, চর্যাপদ, রাইট, চর্যাপদ, রাইট। ওকে, তাহলে তোমাদের কাজ কি এখন জানো? অনেকবার আমি সলভ করে দিছি। এখন তোমাদের কাজ হচ্ছে জাস্ট যা আছে এখানে, দেখো আমাদের যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে না, আমাদের যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে না, বোর্ড কোয়েশ্চেনগুলো এখানে তোমাদের আছে, প্লাস হচ্ছে তোমাদের প্রত্যেকের যে যার বই আছে সেই বই থেকে একটু করে নেবা। যত বোর্ড কোয়েশ্চেন আছে বোর্ড কোয়েশ্চেনগুলো একটু সলভ করে নেবা তোমরা, ঠিক আছে? বোর্ড কোয়েশ্চেনগুলো একটু সলভ করে নিতে হবে, এখানে আর কিছু নাই। তাহলে এই বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করবে, এবং বোর্ড কোয়েশ্চেনগুলো যদি সলভ করতে গিয়ে না পারো, কেউ কোনো কিছুতে ঝামেলা হয়, তাহলে সেই জায়গায় হচ্ছে তোমাদের যে আমাদের এই গন্তব্য ঢাবি, দেখো একটু খেয়াল করো ভালোভাবে, গন্তব্য ঢাবি এইচএসসি প্লাস ডিউ যে একটা পাবলিক গ্রুপ আছে, ওই গ্রুপে সুন্দর করে কোয়েশ্চেনটা লিখে একটা প্রশ্ন করবা বা ছবি তুলে একটা সুন্দর করে একটা পোস্ট করবা, পোস্ট করে আমাকে একটু মেনশন করে দিবা, ঠিক আছে? তাহলে আমি দেখলে সেই জায়গায় অ্যান্সারটা তোমাকে করে দিব, কোনো সমস্যা হবে না। পিডিএফটা দিয়েন, পিডিএফটা, হ্যাঁ পিডিএফটা তোমরা পেয়ে যাবা, এখনই পেয়ে যাবা। আর হচ্ছে আমি আজকে ক্লাস আমার কেমন লাগছে বলবো, আছে তোমরা একটা কাজ করবা, তোমরা যখন ফ্রি ক্লাস চলে পেজের ক্লাস হচ্ছে ফ্রি ক্লাস হয়, একটু ফাস্ট হয়, পেয়া হয়। ফ্রি ক্লাসে কখনো যায় তোমরা ডিস্টার্ব করবে না, কখনো পিডিএফ চাইবে না। ফ্রি ক্লাস হচ্ছে যারা পেট বেচে বাইরে আছে, এরকম ক্লাস পায় না, তারা পিডিএফ। বোকা, তোমরা তো তোমাদের পিডিএফ তো এমনি দিয়ে দিচ্ছি, প্রত্যেক ক্লাসে ক্লাসে দিয়ে দিচ্ছি। তোমাদের কোনো কিছুর অভাব নাই, তোমরা আমার আরো বেশি জ্বালাও ভাই, আমরা কি পাবো না, আমাকে দেন। তোমরা হ্যাঁ আমার ধনী মানুষ তারা ধনী না, ঠিক আছে? তোমার ক্লাস কেমন ছিল আমি একটু করতেছি। আচ্ছা দেখো, তাইলে হচ্ছে ভাইয়ার প্রথম ক্লাস তোমাদের কেমন লাগছে? এটা হচ্ছে গন্তব্য ঢাবি পেজ থেকে একটা পোস্ট করা হচ্ছে, এই যে দেখো এখানে পেজে পোস্ট করা হয়েছে। হ্যাঁ, তোমার ভাইয়ের ক্লাসটা কেমন লাগলো তোমরা একটু জানাই দিও। এই যে 41 জন আসো, হ্যাঁ 41 জনই একটু জানাবা, ভালো লাগলে ভালো, আর যদি মনে হয় যে তোমার খারাপ লাগছে তাহলে এইটাও বলবা তুমি কমেন্টে গিয়ে, ঠিক আছে? এখন একটা পোস্ট হচ্ছে, এই পোস্টের সবাই একটু গিয়ে হচ্ছে কমেন্ট করো। ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। যদি ক্লাস ভালো থাকে তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, নাহলে দেখা হবে না কিন্তু। ওকে, টাটা।